নর্মালি এটা আমরা কি বলেছি যে কমপ্লেক্স ফর্মেশন বাই ট্রানজিশন মেটাল এলিমেন্টস, এগুলো তার মানে সব যে ট্রানজিশন মেটাল এলিমেন্টস মানে সব যে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের মধ্যে ফেলে দিচ্ছি সেটা নয়, বাট এইরকমই হয়। এবারে সেটাকে যদি আমরা ন্যাচারাল এক্সাম্পল হিসেবে বলি তাহলে আমরা বলেছি এরকম যেরকম আমাদের ব্লাডে হিমোগ্লোবিন আছে, আয়রন অক্সিজেন কম্পাউন্ড, অথবা মনে করো যেরকম আমাদের ওই প্ল্যান্টসের মধ্যে ক্লোরোফিল আছে এগুলো। এবার যদি আমি ইনঅর্গানিক ল্যাব সিনথেটিক কম্পাউন্ড বলি সেরকম MnCO5 CrCO6 এইগুলো হতে পারে। বাট এইটা যে জেনারেশনটা তার জন্য আমরা আগে দেখি যে আসছে কোথা থেকে এটা। তার জন্য আমরা বলছি যে নর্মালি দুটো বা তিনটে এরকম যদি মলিকিউল নিজেদের মধ্যে মিক্স হয়ে একটা কোনো পার্টিকুলার কম্পাউন্ড তৈরি করে তাহলে সেটা হচ্ছে কি অ্যাজ পার এডিশন সেগুলো তৈরি হচ্ছে, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি মলিকিউলার অথবা এডিশন কম্পাউন্ডস। এবার এই মলিকিউলার বা এডিশন কম্পাউন্ড হলেই যে কোঅর্ডিনেশন হয়ে যাবে তা নয়। এই মলিকিউলার অথবা এডিশন কম্পাউন্ডসকে অ্যাকচুয়ালি আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি আমরা ডবল সল্ট, আর একটাকে বলছি আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসও কিন্তু এক ধরনের, তার মানে আমাদের এডিশন কম্পাউন্ডস। কিন্তু ডবল সল্টের সাথে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি সেইটা আমরা দেখব। প্রথমত হচ্ছে মলিকুলার অথবা এডিশন কম্পাউন্ড জিনিসটা কি সেটা আগে আমরা দেখি। তাহলে এখানে কি হচ্ছে, দুটো বা তার থেকে বেশি সল্ট মনে করো নিজেদের মধ্যে যদি কম্বাইন হয়ে যায়, এবার সেখানে সবসময় যে 1:1 প্রপোর্শনে মিক্স হবে তা নয়, সেটা 1:2 1:3 যে কোনো প্রপোর্শনে একটা ফিক্সড প্রপোর্শনে মনে করো মিক্স হলো, তাহলে সেগুলোকেই আমরা কি বলবো মলিকুলার অথবা এডিশন কম্পাউন্ডস। মানে আমরা বলছি 2 or more simple salts, 2 or more simple salts are mixed in fixed proportion, are mixed in fixed proportion। তাহলে আমরা কি পাবো এখানে মলিকুলার অথবা এডিশন কম্পাউন্ডস আমরা পাবো। এর মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে জাস্ট একটা দেখছি। মনে করো এক্সাম্পল হিসেবে একটা বললাম যে মনে করো K2SO4 আছে, মানে পটাশিয়াম সালফেট, দেখো একটা সিম্পল সল্ট। এখন মনে করো এর সাথে আমি আর একটা সল্ট ইউজ করছি, সেটা হচ্ছে Al2SO4(3), মানে অ্যালুমিনিয়াম সালফেট, সেটা হচ্ছে আর একটা মানে অন্য একটা সল্ট বা সেকেন্ড সল্ট। এই দুটো সল্টকে যদি আমরা মিক্স করি তাহলে দেখবে এইখানে একটা নতুন ধরনের একটা কম্পাউন্ড তৈরি হয়, দ্যাট ইজ K2SO4.Al2SO4(3).24H2O। জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে, এক মিনিট। K2SO4.Al2SO4(3).24H2O। এটা এই যে জিনিসটা তৈরি হলে এটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি ইউজ করি। এটার নাম কি বলতো অ্যালাম। অ্যালাম মানে হচ্ছে ফটকিরি, যে ফটকিরি ওই মনে করো চুল কাটা বা দাড়ি কাটার দোকানে যে নর্মাল ফটকিরি অথবা জলে যে এ করার জন্য ফটকিরি ইউজ করা হয় সেই ফটকিরি, এটা অ্যালাম। এটাই কিন্তু দেখো এক ধরনের মলিকুলার কম্পাউন্ড বা এডিশন কম্পাউন্ড। কেন? কারণ দুখানা বা তিনখানা সিম্পল সল্ট দেখো আমরা যোগ করেছি, যেরকম এখানে দুটো সল্ট আছে, একটা K2SO4 আছে পটাশিয়াম সালফেট, আর Al2SO4(3) আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। দুটোকে যোগ করে আমরা একটা কম্পাউন্ড তৈরি করেছি, এই জন্য এটার নাম হচ্ছে মলিকুলার কম্পাউন্ড আর অথবা এডিশন কম্পাউন্ড। কিন্তু এই যে মলিকুলার কম্পাউন্ড অথবা এডিশন কম্পাউন্ড আমরা বলছি, এখন এটাকে আমরা দুভাগে ভাগ করব। কোন দুভাগে আমরা ভাগ করব? একটাকে বলছি আমরা ডবল সল্ট, আর একটাকে আমরা কি বলবো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। বাট আগে তো দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি ডবল সল্ট আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে আমাদের পার্থক্যটা কী। আচ্ছা, সিম্পল লজিক বলে দিচ্ছি, জিনিসটা লিখিয়ে দেবো, বাট তার আগে জিনিসটা বুঝবে সিম্পলি একদম। ডবল সল্ট আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে পার্থক্যটা কী? ডবল সল্ট মানে কি একই জিনিস দুটো তিনটে এরকম সিম্পল সল্টকে আমরা মিক্সচার করে বানিয়ে দিচ্ছি। আবার কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিন্তু একই জিনিস, যে দু তিনটে এরকম সিম্পল সল্ট আমরা কম্বাইন করে বানাচ্ছি। কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করবে, ডবল সল্ট হচ্ছে এই ধরনের একটা জিনিস, মনে করো আমরা চিনি আর বালি দুটো সল্ট আর মনে করো স্যান্ড দুটো একসাথে মিশিয়েছি, অথবা মনে করো সুগার আর স্যান্ড একসাথে মিশিয়েছি। কিন্তু মেশানোর পরে একটা নতুন মিক্সচার নিঃসন্দেহে তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে সল্টের যে প্রপার্টিসটা সেটাও কিন্তু ইন্ডিভিজুয়াল প্রপার্টিসও দেখাতে পারছে, আবার স্যান্ডের যে ইন্ডিভিজুয়াল প্রপার্টিস ও কিন্তু দেখাতে পারবে। একই রকমভাবে যদি আমরা সুগার আর মনে করো স্যান্ডের মিক্সচার করি, তাহলে সুগারেরও ইন্ডিভিজুয়াল প্রপার্টিস ওই মিক্সচার থেকেও দেখাতে পারবে, আবার স্যান্ডেরও যে ইন্ডিভিজুয়াল প্রপার্টিস ও মিক্সচার থেকে কিন্তু দেখাতে পারবে। কিন্তু এইবার মনে করো আমি তোমাকে দিলাম যে আটা নুন আর জল একসাথে। এবারে আটা নুন আর জল যখন একসাথে তুমি মিক্স করে নিয়েছো, তখন কিন্তু এটা ডোতে ওটা কনভার্ট হয়ে গেছে। তখন কিন্তু ওর মধ্যে আটার যে ইন্ডিভিজুয়াল প্রপার্টিসটা সেটা আর নেই, ওখানে নুনের যে ইন্ডিভিজুয়াল প্রপার্টিসটা সেটা আর নেই।
তখন কিন্তু ইন্ডিভিজুয়াল প্রপার্টিসগুলো আলাদা হয়ে, মানে ইন্ডিভিজুয়াল প্রপার্টিসগুলো পুরোপুরি ওখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। এইটাই হচ্ছে ডিফারেন্স ডবল সল্ট আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের মধ্যে। ডবল সল্ট যেখানে তৈরি হচ্ছে, যেরকম আমরা এখানে যে প্রথম এক্সাম্পলটা দিচ্ছি অ্যাডিশন কম্পাউন্ডসের, এটাই হচ্ছে একটা ডবল সল্ট। ডবল সল্ট যখন তৈরি হবে তখন ওইখানে যে ইন্ডিভিজুয়াল প্রপার্টিসগুলো আছে ওগুলো রিটেন থাকবে, তাদের আইডেন্টিটি রিটেন থাকবে। মানে ফর এক্সাম্পল K2SO4 আছে, Al2SO4 হোল 3 24H2O, এর মধ্যে যদি আমরা পটাশিয়ামের টেস্ট করি আমরা পাবো, যদি আমরা সালফেটের টেস্ট করি তাহলেও পাবো, যদি আমরা অ্যালুমিনিয়ামের টেস্ট করি তাহলেও কিন্তু পাবো। আবার মনে করো এরকম একটা সল্ট হয় KCl MgCl2 6H2O, সেখানে আমরা পটাশিয়ামের টেস্ট, ক্লোরাইডের টেস্ট, ম্যাগনেশিয়ামের টেস্ট যদি করি আমরা পাবো। কিন্তু এটাই যদি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস হয়, ফর এক্সাম্পল একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আমরা বলছি K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা। এখন K4FeCN6-এ দেখো অ্যাকচুয়ালি আছে কি আছে, কিন্তু অ্যাকচুয়ালি K+ও আছে, Fe3+ও আছে, আবার CN- আছে। কিন্তু এখানে যে টেস্টগুলো আমরা পাবো, K+-এর টেস্টটা পাবো কারণ ওটা কোঅর্ডিনেশন স্পেয়ারের বাইরে আছে, কিন্তু FeCN6 যেটা ভেতরে আছে এখানে আলাদাভাবে আমরা Fe3+ অথবা CN- এর টেস্ট করলে পাবো না। আমরা অল ওভার FeCN6 অল ওভার হোল 4- এটা টেস্ট আমরা পাবো, কিন্তু Fe3+ বা CN- এর টেস্ট কিন্তু পাবো না। মানে ইন্ডিভিজুয়াল যে প্রপার্টিসগুলো ছিল সেই ইন্ডিভিজুয়াল প্রপার্টিসগুলোর কিন্তু ইন্ডিভিজুয়াল যে আয়নগুলো ছিল ইন্ডিভিজুয়াল আয়নের টেস্ট কিন্তু আমরা পাবো না, কারণ ওর প্রপার্টিস এখানে আর থাকবে না। বোঝা গেছে জিনিসটা? কথা এটা বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাহলে ডবল সল্ট যেখানে লিখছি জিনিসটা বোঝার চেষ্টা করবে, যদি না বুঝতে পারো বলবে, আবার বলে দেবো। তাহলে ডবল সল্টের জায়গায় আমরা কি লিখছি, যে অ্যাডিশন কম্পাউন্ডস তো দুটোই, তাহলে এখানে আমরা এরকমভাবে ছোট্ট করে লিখতে পারি যে এগুলো হচ্ছে সেই ধরনের অ্যাডিশন কম্পাউন্ডস হুইচ লুজ দেয়ার আইডেন্টিটি। কখন এর আইডেন্টিটিটা লুজ করবে? যদি অ্যাকোয়াস সলিউশনে আমরা দিই, তাহলে আমাদের কনস্টিটিউয়েন্ট আয়নসে কী হবে? পুরোপুরি ভেঙে যাবে। হুইচ লুজ দেয়ার আইডেন্টিটি ইন অ্যাকোয়াস সলিউশন অ্যান্ড গেট কমপ্লিটলি আয়োনাইজড ইন ওয়াটার। পুরোপুরি ভেঙে যাবে। এটা যেরকম এক্সাম্পল হিসাবে যেটা আমি প্রথম বলেছিলাম, ওটাও কিন্তু একটা তোমার ডবল সল্টেরই এক্সাম্পল, যেটা হচ্ছে অ্যালাম। অলরেডি অ্যালামটা লিখেছিলাম বলে আমি জাস্ট আর মানে ফর্মুলাটা লিখছি না, জাস্ট ভাষায় লিখে দিলাম। আচ্ছা, নেক্সট একটা বলছি, সেটা হচ্ছে মোরস সল্ট FeSO4 NH4 হোল 2 SO4.6H2O। আচ্ছা, এটাকে আমরা কি বলছি? মোরস সল্ট। আচ্ছা, থার্ড একটা এক্সাম্পল বলছি, এটা কোনো ওর মতো অতটা কমপ্লেক্স নয়, এটা সিম্পল একটু। KCl MgCl2.6H2O, এর নাম হচ্ছে কার্নালাইট। আচ্ছা, আগে দুটো জিনিস বলে দিই, তাহলে পার্থক্যটা তোমরা বুঝতে পারবে। এবার মনে করো আমি যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের জন্য বলি, তাহলে এইখানে কি হচ্ছে? এরাও তো নিঃসন্দেহে অ্যাডিশন কম্পাউন্ডস। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস মানেও কিন্তু অ্যাডিশন কম্পাউন্ডস, কিন্তু অ্যাডিশন কম্পাউন্ডসগুলো কি কমপ্লিটলি তার মানে আয়ন্সে ভেঙে যাবে? না। কেন? কারণ আয়ন্সের যে আইডেন্টিটি ছিল ওটাও লুজ করে ফেলেছে। ওরা কিন্তু করসপন্ডিং যে সিম্পল আয়নগুলো ছিল সেই সিম্পল আয়নে কিন্তু ভাঙবে না। তাহলে আমরা বলবো অ্যাডিশন কম্পাউন্ডস হুইচ রিটেন দেয়ার আইডেন্টিটি, তাদের আইডেন্টিটিটাই কিন্তু তখনও ওরা বর্তমান রাখবে। হুইচ রিটেন দেয়ার আইডেন্টিটি in aqueous solution or lose the identity of constituents, কারণ কনস্টিটিউয়েন্টসের আইডেন্টিটি শেষ হয়ে গেছে। লুজ দ্য আইডেন্টিটি অফ কনস্টিটিউয়েন্টস are called complex salt or coordination compounds। যেটা কমপ্লেক্স সল্ট ওটাই কিন্তু আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো যেটা বলেছিলাম তোমাদের ওই এক্সাম্পলটাই দিচ্ছি। মনে করো K4
FeCN6। এখন K4 FeCN6কে যদি আমরা ডিসোসিয়েট করাই তাহলে এ কিন্তু দেবে 4K প্লাস দেবে FeCN6 অল ওভার চার্জ 4-। কিন্তু এখান থেকে এটা কখনোই Fe3+ আর 6CN- আর ভাঙবে না, কারণ কনস্টিটিউয়েন্ট আয়ন্সের প্রপার্টিজ আর নেই। এখানে যেটা আমরা পাবো সেটা শুধুমাত্র FeCN6 4- অবধিই পাবো, আর কিন্তু আমরা পাবো না। এইখানে একটা সুন্দর ডিফারেন্সিয়েট আউট আমরা করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখন একটা অ্যালাম নিলাম মনে করো, এখন অ্যালাম ইন আমরা বলছি অ্যাকোয়াস সলিউশন। যদি অ্যালামটাকে আমরা অ্যাকোয়াস সলিউশনে নিই তাহলে দেখবে এইখানে K+ হোক, Al3+ হোক, অথবা মনে করো SO4 2- হোক, এরা সবাই অ্যাকচুয়ালি পজিটিভ টেস্ট দেবে। এরা কিন্তু সবাই পজিটিভ টেস্ট দেবে। মানে আমরা যদি পটাশিয়ামের টেস্ট করি আমরা পাবো, অ্যালুমিনিয়াম 3+এর টেস্ট করলে পাবো, সালফেটের টেস্ট করলে আমরা পাবো ইন অ্যাকোয়াস সলিউশন। কিন্তু এখানে মনে করো আমি বললাম K4 FeCN6 এইটার অ্যাকোয়াস সলিউশনে আমি যদি টেস্ট করি তাহলে আমরা বলবো পটাশিয়াম প্লাস এটা কিন্তু পজিটিভ টেস্ট দেবে, পটাশিয়াম প্লাসের পজিটিভ টেস্ট আমরা পাবো, বাট Fe3+ আর CN- কোনো টেস্ট আমরা এখানে পাবো না, কোনো টেস্ট পাবো না। কিন্তু তৈরি কিভাবে হয়েছে? Fe3+ আর CN- দিয়েই তৈরি হয়েছে, কিন্তু এইটার টেস্ট আমরা পাবো না। আমরা কিন্তু অল ওভার FeCN6 অল ওভার চার্জ 4- মানে ফেরোসায়ানাইড যেটা, এটার পজিটিভ টেস্ট কিন্তু আমরা পাবো। এটাই হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর ডবল সল্টের মধ্যে পার্থক্য। ডবল সল্ট অলওয়েজ কী হবে, অ্যাকোয়াস সলিউশনে কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যাবে, মানে ওর কনস্টিটিউয়েন্ট আয়নসের যা প্রপার্টিস আর ডবল সল্টের মধ্যে একদম একই ইনট্যাক্ট, সব একই থাকবে। কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বলতে পারো সিম্পল হচ্ছে আমরা আটা, নুন আর জল দিয়ে মেখে ফেলেছি। মানে কি, আটার আলাদা প্রপার্টি ছিল, নুনের আলাদা, জলের আলাদা, সব প্রপার্টি আলাদা আলাদা ছিল, কিন্তু এই তিনটে মিলে ডোয়ের একটা পুরো আলাদা প্রপার্টি তৈরি হয়েছে। এই ডোটা থেকে কিন্তু আমি কখনোই আর নর্মাল আটা, নর্মাল নুন আর নর্মাল জলটাকে ফিরে পাবো না, এটা কখনোই আর হবে না। এখানে কী হবে, ওই জন্যে ওর একটা আলাদা প্রপার্টিস তৈরি হয়ে যাবে। তাই কনস্টিটিউয়েন্ট আয়ন্সগুলো যে প্রপার্টিস ওটা পুরোপুরি ভ্যানিশ হয়েছে, ওই কমপ্লেক্সটার একটা আলাদা প্রপার্টি তৈরি হবে, সেটাকে আমরা বলছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অথবা কমপ্লেক্স সল্টও আমরা বলতে পারি। এই অবধি আগে দেখো সবাই বুঝতে পেরেছো কিনা, এইটা ক্লিয়ার হয়েছে কিনা আগে দেখো। এই অবধি কি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ কি না কিছু তো বলবে রে বাবা, নাকি ঘুমিয়ে টুমিয়ে পড়লে? ঠিক আছে তো তাহলে, ঠিক আছে। তাহলে আমরা এখন অবধি যেটা পড়ছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা কি। সিম্পল এইটা মনে রাখবে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড হচ্ছে ট্রানজিশন মেটাল আয়ন্সের সাথে বিভিন্ন ট্রানজিশন মেটাল আয়ন্সেরই একটা কমপ্লেক্স, এটা হচ্ছে কোঅর্ডিনেশন। কিন্তু তৈরি কিভাবে হবে, এডিশনের মাধ্যমে, এডিশন কম্পাউন্ডস বা মলিকুলার, মানে দুটো বা তিনটে এরকম সিম্পল সল্ট নিজেদের মধ্যে মিক্স হয়ে তৈরি হবে। কিন্তু এই সিম্পল সল্টগুলো নিজেদের মধ্যে মিক্স হয়ে তৈরি হলেই যে সবসময় কোঅর্ডিনেশন হবে তা কিন্তু নয়, কারণ এডিশন কম্পাউন্ডস দুরকম হতে পারে, একটা ডবল সল্ট, একটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, অথবা কোঅর্ডিনেশনটাকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ডসও বলতে পারি। ডবল সল্ট মানে কিন্তু কনস্টিটিউয়েন্ট আয়ন্সের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো কিন্তু সবসময়ের জন্যই অ্যাকোয়াস সলিউশনেও আমরা পাবো। মানে ওই ডবল সল্টটাকে আমি যদি অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করে দিই তাহলে কিন্তু তার অ্যাকচুয়ালি যে আইডেন্টিটি সেটা পুরোপুরি হারিয়ে গেল, নর্মাল কনস্টিটিউয়েন্ট আয়ন্সের যে প্রপার্টি সেটাই আমরা আবার ফিরে পাচ্ছি। কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের ক্ষেত্রে কিন্তু কনস্টিটিউয়েন্ট আয়ন্সের প্রপার্টিটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে, ওই কম্পাউন্ডেরই একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়ে যাবে। মানে অ্যাকোয়াস সলিউশনে আমি যদি ডিজলভও করি ও কিন্তু কনস্টিটিউয়েন্ট আয়ন্সে পুরোপুরি আর ভেঙে যাবে না, তাহলে সেটাকেই বলবো আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, অথবা আমরা বলতে পারি কমপ্লেক্স কম্পাউন্ডস। আচ্ছা, এবারে এইটা তো আমরা দেখলাম যে অ্যাডিশন আর মলিকুলার কম্পাউন্ডসের বেসিসে। আচ্ছা, আর একটাভাবে অ্যাকচুয়ালি এই পুরো কোঅর্ডিনেশন কম্পাউন্ডসকে ভাগ করা যায় বা ক্লাসিফাই করা যায়, সেটা আমরা বলছি অন দ্য বেসিস অফ লিগ্যান্ডস কমপ্লেক্স কম্পাউন্ডস, অন দ্য বেসিস অফ লিগ্যান্ডস কমপ্লেক্স কম্পাউন্ডস। এর বেসিসে আমরা আবার দুভাগে এটাকে ভাগ করি। সন্দীপনী বলো কী কী ভাগে ভাগ করি? অন দ্য বেসিস অফ লিগ্যান্ডস কমপ্লেক্স কম্পাউন্ডস, মানে লিগ্যান্ডের বেসিসে অ্যাকচুয়ালি অন দ্য বেসিস অফ টাইপ অফ লিগ্যান্ডস করে দাও, তাহলে আরও ভালো হবে। অন দ্য বেসিস অফ লিগ্যান্ডস কমপ্লেক্স কম্পাউন্ডস,
টাইপ অফ লিগ্যান্ডস, মানে লিগ্যান্ডের টাইপের ওপরে বেস করে, অ্যাকচুয়ালি টাইপ অফ লিগ্যান্ডসের ওপরে বেস করে আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি। বলো সন্দীপনী, কী কী ভাগে ভাগ করি? এটাকে কী কী ভাগে ভাগ করি, মনে আছে কিছু? তোমার তো কোয়াড্রেটিক ট্রায়াঙ্গল পড়া হয়ে গেছে আশা করি, তুমি তো বলবে অবশ্যই, বলো। কিছু বলেই না। সন্দীপনী শুনতে পাচ্ছ? না না না, মনোডেন্টেড বাইডেন্টেড হচ্ছে টাইপ অফ লিগ্যান্ডস না, ওটা হচ্ছে, হ্যাঁ ওটাও টাইপ অফ লিগ্যান্ডস, বাট এখানে অন্যভাবে বলছি, এটা অন্যটা, মানে বুঝতে পারছি তোমার যে ওটা কনফিউজিং হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে হোমোলাইটিক নয়, হোমোলেপটিক আর হেটেরোলেপটিক বলা হয়। এটা হোমোলাইটিক নয়, ওটা ক্লিভেজের সময় হোমোলাইটিক হয়, এটাকে বলা হয় হোমোলেপটিক কম্পাউন্ডস, আর একটা হচ্ছে হেটেরোলেপটিক কম্পাউন্ডস। আচ্ছা, হোমোলেপটিক আর হেটেরোলেপটিকের মধ্যে পার্থক্যটা কি বলো? হোমোলেপটিক কম্পাউন্ডস আর হেটেরোলেপটিক কম্পাউন্ডস পার্থক্য কি? হোমোলেপটিক কম্পাউন্ডস মানে কি বলো, আর হেটেরোলেপটিক কম্পাউন্ডস মানে কি? হোমো মানে কি সেম, হ্যাঁ, আর হেটেরো মানে হচ্ছে আলাদা। তাহলে হোমোলেপটিক কম্পাউন্ডস মানে কি অল লিগ্যান্ডস আর সেম, অল লিগ্যান্ডস আর সেম। একটা এক্সাম্পল যদি আমরা দিই তাহলে কীরকম দিতে পারি? ফর এক্সাম্পল মনে করো আমি বললাম CONH3 অল ওভার চার্জ 2+, তাহলে এটা কী হয়ে যাবে? হোমোলেপটিক। কেন? প্রত্যেকটাই দেখো, মানে প্রত্যেকটা লিগ্যান্ডই হচ্ছে অ্যামোনিয়া, সব লিগ্যান্ডগুলো একই আছে। আর হেটেরোলেপটিক লিগ্যান্ডস মানে কি? যে অল লিগ্যান্ডস আর নট আইডেন্টিক্যাল, অল লিগ্যান্ডস আর নট আইডেন্টিক্যাল, তাই না? কারণ এটা তো হেটেরো, মানে সব লিগ্যান্ডসগুলো একই হবে না। যদি আমরা একটা এক্সাম্পল বলি, মনে করো আমি বললাম যে একই জিনিস CONH3 দিলাম, কিন্তু এখন CONH3 4টে মনে করে দিলাম, আরে 2টো ক্লোরিন দিয়ে দিলাম, তাহলে CONH3 Cl2, তাহলে এটার ক্ষেত্রে কী হয়ে যাবে? দিস ইজ হেটেরোলেপটিক কমপ্লেক্স, কারণ এখানে আমার সবগুলো লিগ্যান্ডস সেম নয়। ক্লিয়ার হয়ে গেছে এই অবধি? দেখো পুরো জিনিসটা বুঝতে পেরেছো সবাই? হয়েছে? হ্যাঁ বলছি, হোমোলেপটিক আর হেটেরোলেপটিক কথাটায় যেখানে আছে দেখো, হোমো আর হেটেরো। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে সেম, আর হেটেরো মানে হচ্ছে আলাদা। আর এটা কি টাইপ অফ লিগ্যান্ডসের এতে হচ্ছে লেপটিক, লেপটিক মানে হচ্ছে অন দ্য বেসিস অফ লিগ্যান্ড, লেপটিক মানে হচ্ছে অন দ্য বেসিস অফ লিগ্যান্ড। তাহলে হোমোলেপটিক মানে কি? যে কটা লিগ্যান্ড এখানে থাকবে সবগুলোই হচ্ছে সিমিলার হবে বা আইডেন্টিক্যাল হবে, মানে অল লিগ্যান্ডস আর সেম। যেরকম একটা এক্সাম্পল দিয়েছি CONH3 2+, মানে এখানে দেখো প্রত্যেকটা লিগ্যান্ডই হচ্ছে একই অ্যামোনিয়া আছে। আর একটাকে বলছি আমরা হেটেরোলেপটিক। হেটেরোলেপটিক মানে কি? অল লিগ্যান্ডস আর নট আইডেন্টিক্যাল, সবকটা লিগ্যান্ড একই হবে না, আলাদা হবে। হেটেরো মানে আলাদা, মানে লিগ্যান্ডগুলো আলাদা আলাদা হবে। যেরকম একটা এক্সাম্পল দিয়েছি CONH3 Cl2, এটা CONH3, হ্যাঁ CONH3 Cl2, তাহলে এটা হয়ে গেল হেটেরোলেপটিক। কেন? কারণ 4টে অ্যামোনিয়া লিগ্যান্ড আছে আর 2টো ক্লোরিন লিগ্যান্ড আছে, তাহলে টাইপ অফ লিগ্যান্ডস কী হয়ে গেল? আলাদা হয়ে গেল, আইডেন্টিক্যাল হলো না, সেই জন্য এটার নাম হচ্ছে হেটেরোলেপটিক। বোঝা গেছে এই অবধি? এই একটা একটুখানি কাজ করে দাও না, অর্চিষা বা কেউ একজন একে একটুখানি বলে দাও না, এ সাধারণত তো ক্লাস করে, বলো না নামটা, সংযুক্তাকে। কখন জয়েন করলে তুমি? ও আচ্ছা ঠিক আছে। এই তোমার এই রিসেন্ট একটা কেমিস্ট্রি পরীক্ষা আবার হয়েছে তো নাকি? কি যে পিভট দেবে বাবা জানি না। কি কীরকম অবস্থা কেমিস্ট্রির? আমি অ্যাটলিস্ট ক্লাস 11গুলোকে বকে 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 অ্যাটলিস্ট
এই থার্ড টাইম এসে দেখলাম একটু ভালো রেজাল্ট করেছে। যাই হোক, তোমাদের যে কী হচ্ছে কী জানি, এতবার বলার পরেও কিছুই হচ্ছে না। চল, টার্মিনোলজি অফ কমপ্লেক্স কম্পাউন্ডস। এইখানে আমাদের যে আচ্ছা, প্রথমত হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের মধ্যে টার্মিনোলজিগুলো আমরা আগে শিখবো, মানে একটা পার্টিকুলার কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের ক্ষেত্রে যে টার্মিনোলজিগুলো ইউজ হয় সেইগুলোকে আমরা দেখবো আগে। প্রথম আমরা যে একটাকে বলি সেটা হচ্ছে কমপ্লেক্স আয়ন, অথবা এটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার। কোঅর্ডিনেশন স্ফিয়ার দেখবে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে অনেক সময় আমরা এরকম ব্র্যাকেট দিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন স্ফিয়ার। সিম্পল, আগে এইটা বোঝো, এইটাই হচ্ছে একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার। আচ্ছা, এই কোঅর্ডিনেশন স্ফিয়ারে তার মানে অ্যাকচুয়ালি কে কে থাকতে পারে? নিঃসন্দেহে মেটাল আয়নটা তো থাকবেই, না হলে হবেই না। তাই মেটাল আয়ন তো অবশ্যই থাকবে কোঅর্ডিনেশন স্ফিয়ারে। তাহলে মেটাল আয়নের সাথে আর কে কে থাকবে? আমার লিগ্যান্ড থাকবে। এই যে লিগ্যান্ডগুলো হবে, এই লিগ্যান্ড কী কী ধরনের হতে পারে? সেটা নিউট্রাল লিগ্যান্ড হতে পারে, সেটা ক্যাটায়নিক লিগ্যান্ড হতে পারে, সেটা অ্যানায়নিক লিগ্যান্ড হতে পারে, তাহলে যে কোনো লিগ্যান্ড হতে পারে। কিন্তু মেটালস আমার অবশ্যই থাকবে। আর কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আর একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে আউট অফ দ্য কোঅর্ডিনেশন স্ফিয়ার, ওটা বাইরে আছে। বাট কমপ্লেক্স আয়ন অথবা কোঅর্ডিনেশন স্ফিয়ার মানেই কি? মানেই হচ্ছে আমাদের এই রকম একটা স্ট্রাকচারাল প্যাটার্ন আছে, যেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি। তাহলে এইটাকেই বলবো আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ার। আচ্ছা, কোঅর্ডিনেশন স্ফিয়ার তাহলে জিনিসটা কি যেটা বললাম ওটাই একটুখানি তাহলে লিখে দিই, যে এগ্রিগেট অফ মেটাল আয়নস, aggregate of metal ion with anions, cations or neutral ligands। বোঝা গেছে? অ্যানায়ন হতে পারে, ক্যাটায়নিক হতে পারে, অথবা নিউট্রাল লিগ্যান্ড হতে পারে। তাহলে সেটাই হয়ে গেল আমাদের কোঅর্ডিনেশন স্ফিয়ার। মানে যদি আমি প্রত্যেকটা জিনিস এক্সাম্পল না দিলে তো বুঝতে পারবে না, তাই এক্সাম্পল একটুখানি বলে দেওয়া উচিত। আচ্ছা, এর সাথে এর একটা প্রপার্টিজ হয়, সেইটা আগে একটুখানি বলে দিই, তারপরে এক্সাম্পল দিচ্ছি। প্রপার্টিজটা হচ্ছে ইট ইজ এ নন আয়োনাইজেবল, নন আয়োনাইজেবল পার্ট লিখে দিচ্ছি। ইট ইজ এ নন আয়োনাইজেবল পার্ট। আচ্ছা, এইবারে এক্সাম্পলগুলো একটু দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবে। দেখো, মনে করো আমি বললাম CO NH3 6 অল ওভার চার্জ 2+, তার মানে এটাই হচ্ছে আমাদের কি? কোঅর্ডিনেশন স্ফিয়ার। দেখো, কোঅর্ডিনেশন স্ফিয়ার। আচ্ছা, এই লাইনটার মানে কি? যে ইট ইজ এ নন আয়োনাইজেবল পার্ট। এটার মানে কি? মানে এটাকে যদি আমরা H2O সলভেন্টে দিই তাহলে কিন্তু কখনোই CO3+ আর 6NH3 এটাতে কনভার্ট হবে না, বা এটাতে ডিসোসিয়েট করবে না, আয়োনাইজ কখনোই করবে না। এটাই তো অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বৈশিষ্ট্য। যদি ওটা আয়োনাইজ করে ফেলতো তাহলে তো ডবল সল্ট হয়ে যেত, তাই না? তাহলে এটাই হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বৈশিষ্ট্য, যে এটা কিন্তু নন আয়োনাইজেবল পার্ট। হ্যাঁ, আয়োনাইজ কোনটা করবে? যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে। যেরকম আমি একটা দেখিয়েছিলাম যে এই K4Fe6 যখন আয়োনাইজ করবে, K4Fe6 থেকে দেখো আমি যখন দেখেছি আয়োনাইজ করবে, তখন দেখো যেটা বাইরে আছে যেটা বাইরে আছে সেটা দেখো আয়োনাইজ করে 4K+ তৈরি করছে, আর ভেতরেরটা পুরোপুরি ইনট্যাক্ট Fe6 4- হিসাবে আছে। কিন্তু Fe6 4- যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, সেটা কিন্তু আর আয়োনাইজ করবে না। যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, দ্যাট ইজ কমপ্লিটলি নন আয়োনাইজেবল পার্ট। আচ্ছা, এটা যদি একটা এক্সাম্পল হয়, আর একটা এক্সাম্পল দেখাই। মনে করো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, CONH3 Cl2, আর মনে করো বাইরে দিচ্ছি Cl2। আচ্ছা, তোমরা আমাকে বলবে, বলো রোজলিনা, বলো কোঅর্ডিনেশন স্ফিয়ার কোনটা? এর মধ্যে কোঅর্ডিনেশন স্ফিয়ার কোনটা? হ্যাঁ, এইটা হচ্ছে তার মানে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার। দেখো, এটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে এখন যদি আমি মনে করো এটাকে H2O সলভেন্টে রাখি, তাহলে কীরকমভাবে ভাঙবে এটা বলো দেখি। এটাকে যদি H2O সলভেন্টে রাখি তাহলে কীরকমভাবে ভাঙবে? রোজলিনাই বলো।
রাইট, এটা কিন্তু ভাঙবে তাহলে CO NH3 2Cl2। আচ্ছা, এটা কত চার্জ এটা বুঝবো কি, যেটা কাউন্টার আয়ন আছে সেখান থেকে 2Cl মাইনাস নিঃসন্দেহে বেরিয়ে গেল, কারণ সেটা বাইরে আছে, তাহলে কাউন্টার আয়ন হচ্ছে দুটো মাইনাস চার্জ, তার মানে এটা হবে দুটো প্লাস চার্জ। এবার যদি এটাকে আমি H2O দিই তাহলে কি আর ভাঙবে না? এটা কিন্তু আর কোনোভাবে ভাঙবে না। এটাকেই আমরা বলেছি ইট ইজ এ নন আয়োনাইজেবল পার্ট। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে মেটালের সাথে বিভিন্ন লিগ্যান্ড জুড়ে থাকতে পারে, সেটা ক্যাটায়নিক লিগ্যান্ড হতে পারে, সেটা অ্যানায়নিক লিগ্যান্ড হতে পারে, সেটা নিউট্রাল লিগ্যান্ড হতে পারে। যেরকম NH3 হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড। আচ্ছা, লিগ্যান্ড কী করে বুঝবো নিউট্রাল না ক্যাটায়নিক না অ্যানায়নিক, সেটা পরে যদিও দেখবো, এমনিও দেখো দেখলে বুঝতে পারবে। যেরকম সিএল কী হিসাবে জুড়ে থাকে, Cl মাইনাস হিসাবে, তার মানে সিএলটা হচ্ছে একটা অ্যানায়নিক লিগ্যান্ড। NH3 তো নিজেই নিউট্রাল, কারণ NH3 একটা কম্পাউন্ড হিসেবেই এক্সিস্ট করে, তাই না, একটা মলিকুল হিসেবে এক্সিস্ট করতে পারে, তার মানে NH3 হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড। এই একই রকমভাবে কিছু ক্যাটায়নিক লিগ্যান্ডও আছে, যেরকম NO নাইট্রোসিল, এটা একটা ক্যাটায়নিক লিগ্যান্ড হিসেবে আমরা ভাবতে পারি। তাই আমার লিগ্যান্ড ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে, নিউট্রালও হতে পারে। এই অবধি বোঝা গেছে? কোনটা 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 বলো? হ্যাঁ, লিগ্যান্ড বলছি, লিগ্যান্ড ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিকও হতে পারে, আবার নিউট্রালও হতে পারে। এটা আমরা পরে পড়বো, এখন তো লিগ্যান্ড নিয়ে পড়ছি না, এটা পরে পড়বো। যেরকম এখানে NH3 যখন আমরা বলছি, NH3 দেখো NH3-র মাথায় কোনো চার্জ হয় না, NH3 ইটসেলফ এ নিউট্রাল কম্পাউন্ড, তার মানে এটা একটা নিউট্রাল লিগ্যান্ড, এটা একটা নিউট্রাল লিগ্যান্ড। কিন্তু ক্লোরিন কি এইরকমভাবে থাকতে পারে? ক্লোরিন থাকতে পারে না তো। ক্লোরিন কী হিসেবে থাকে? Cl মাইনাস হিসেবে থাকে, তার মানে এটা হচ্ছে একটা অ্যানায়নিক লিগ্যান্ড, এটা হচ্ছে একটা অ্যানায়নিক লিগ্যান্ড। তাহলে এই রকমভাবে আমরা বুঝতে পারি যে লিগ্যান্ডের টাইপটা কোনটা ক্যাটায়নিক, কোনটা অ্যানায়নিক, কোনটা নিউট্রাল, সেটা আমরা নর্মাল লিগ্যান্ডটাকে দেখেও আমরা বুঝতে পেরে যাব। তাছাড়া পরে তো আমরা লিগ্যান্ডের ধরন পড়বো, তখন মোটামুটি আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আজকে আমি অত হুড়পাড় করবো না, কারণ আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, কোঅর্ডিনেশন কম্পাউন্ড আজকে আমরা আসতেই পড়বো। পরের উইকে কিন্তু এটা একটুখানি ফাস্ট পড়বো, এবং আমি এক্সট্রা ক্লাসও দেবো একটু টানার জন্য, কারণ আমি একটা ক্লাস তো মিস করেছি তোমাদের আগের উইকে, ওই ক্লাসটা আমি দেবো পরে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল কি কোঅর্ডিনেশন স্ফিয়ারটা কীরকম বা কমপ্লেক্স আয়নটা কীরকম, এটা আমরা বুঝলাম। আচ্ছা, 1 মিনিট একটুখানি ধরো, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কল এসছে, 1 মিনিট একটুখানি তোমরা বসো। হ্যালো,
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, ঠিক আছে চলো। আচ্ছা তাহলে এইখানে যেটা বলছিলাম যে লিগ্যান্ডগুলো আমাদের কী হতে পারে, নিউট্রাল হতে পারে, অ্যানায়নিক হতে পারে, ক্যাটায়নিক হতে পারে। আরে বাবা, এই বিরক্ত করছে তোমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো বলো। আচ্ছা, এবার এইখানে আমাদের এটা তো কমপ্লেক্স আয়নটা হয়ে গেল। কমপ্লেক্স আয়নের পরে দেখো আমরা আর একটা জিনিস যেটা এখানে দেখবো, এখানে পয়েন্টটা কী করেছিলাম, এই পয়েন্ট করেছি, ঠিক আছে চলো। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়নটা। দেখো সেন্ট্রাল মেটাল আয়ন মানে কি? সেন্ট্রাল মেটাল আয়ন হচ্ছে যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আছে, সেটাই দেখো সেন্ট্রাল মেটাল, তাই না? যে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে আয়নটা আছে সেটাই তো আমার সেন্ট্রাল মেটাল আয়ন। এই যে সেন্ট্রাল মেটাল আয়নটা আছে, এই সেন্ট্রাল মেটাল আয়নটা তার মানে কি আলটিমেটলি সেই একই জিনিস, যে তোমার কোনো ক্যাটায়ন বা মনে করো অ্যানায়নিক বা মনে করো নিউট্রাল লিগ্যান্ডের সাথে আলটিমেটলি জুড়ে থাকতে পারে, তাই না? এইখানে যে সেন্ট্রাল মেটাল আয়নটা আছে, এইখানে কোঅর্ডিনেট বন্ড কেন বলা, সরি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কেন বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে কি, এইখানে যে পার্টিকুলার মেটাল আয়নটা আছে, ঠিক করে লক্ষ্য করো, এই মেটাল আয়নটা অ্যাকচুয়ালি এই ধরনের কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে, ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ডসের থেকে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে। মানে লোন পেয়ার অফ ইলেকট্রনসটা আছে, সে হচ্ছে অ্যাকসেপ্ট করছে কোথা থেকে, একটা পার্টিকুলার লিগ্যান্ড থেকে। লিগ্যান্ডটা লোন পেয়ার অফ ইলেকট্রনস ডোনেট করছে। এখন সেটা ক্যাটায়নিক লিগ্যান্ড হতে পারে, অ্যানায়নিক লিগ্যান্ড হোক বা নিউট্রাল লিগ্যান্ড। ফর এক্সাম্পল হিসেবে মনে করো আমরা একটা বলছি, একটা এক্সাম্পল জাস্ট বলছি, মনে করো যে এই সিও আছে আর মনে করো এনএইচটিগুলো আছে, তাহলে এইখানে যে এনএইচটিগুলো আছে সে কী করবে, আলটিমেটলি এইরকমভাবে তো লোন পেয়ার অফ ইলেকট্রনসগুলো ডোনেট করবে, তাই না? লোন পেয়ার ইলেকট্রনসগুলো এরকমভাবে ডোনেট করছে। এই জন্য আমরা এইগুলোকে সাধারণত কী বলে থাকি, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। কারণ বন্ড যেটা হচ্ছে দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড। এটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, এটা কিন্তু কোনো সিগমা বন্ড নয়, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। বোঝা গেছে জিনিসটা? এটা বোঝা গেছে? এই এটা বোঝা গেছে, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। আর এইখানে যে কোবাল্টটা আছে, কোবাল্টের অক্সিডেশন স্টেট যেটাই থাকবে না কেন, আমি এখানে মনে করো +3 ধরে নিচ্ছি, তাহলে এটাকেই বলবো আমরা কি, সেন্ট্রাল মেটাল আয়ন। সেন্ট্রাল মেটাল আয়ন। এই যে সেন্ট্রাল মেটাল আয়নটা থাকবে, এটা কি হবে, ইন কোঅর্ডিনেশন স্ফিয়ার। এটা কিন্তু কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেই থাকবে, ইন কোঅর্ডিনেশন স্ফিয়ার। এটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেই আমরা দেখতে পাবো। বোঝা গেছে? আচ্ছা, এই যে সেন্ট্রাল মেটাল আয়নটা আমরা বলেছিলাম একদম প্রথমে, যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের অরিজিনটা সেটা কি, ট্রানজিশন মেটাল এলিমেন্টসগুলো কোনো না কোনো কমপ্লেক্স ফর্মেশনে পার্টিসিপেট করছে। তাহলে এই যে সেন্ট্রাল মেটাল আয়নটা হবে, সেটা সাধারণত মানে কোথা থেকে বিলং করবে, জেনারেলি ডি ব্লক এলিমেন্টস। জেনারেলি ডি ব্লক এলিমেন্টস। বোঝা গেছে? কারণ আমরা একদম শুরুতেই বলেছিলাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসটা আসছে কোথা থেকে, সিম্পলি হচ্ছে ট্রানজিশন যে মেটাল এলিমেন্টসগুলো আছে তাদের কমপ্লেক্স ফর্মেশন। এইটা যে কমপ্লেক্স ফর্মেশনটা করছে, তার মানে লিগ্যান্ড আছে, লিগ্যান্ডগুলো হতে পারে ক্যাটায়নিক, অ্যানায়নিক অথবা নিউট্রাল। কিন্তু পার্টিকুলার যে সেন্ট্রাল মেটাল আয়নটা হচ্ছে, তার মানে সেটা কি হচ্ছে, একটা ট্রানজিশন মেটাল অথবা জেনারেলি ডি ব্লক এলিমেন্টস আমরা বলতে পারি। চল, এরপরে আমরা যেটা দেখবো দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার। পয়েন্ট সি করো। পয়েন্ট সিতে লিখবে কোঅর্ডিনেশন নাম্বার, সিএন মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি বলো দেখি, কে জানো? কোঅর্ডিনেশন নাম্বার মানে কি বলো? সন্দীপনী জানা উচিত। কি সেকেন্ডারি কি বলো? ওয়ার্নার থিওরিতে চলে গেছো তুমি ওয়ার্নার থিওরি চলে গেছো, আমি এখন ওয়ার্নার থিওরি পড়াইনি। নর্মাল আগে বলো কোঅর্ডিনেশন নাম্বার মানে কি? কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে সিম্পল জিনিস হচ্ছে কি, যে নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ড।
কটা কোঅর্ডিনেট বন্ড একটা সেন্ট্রাল মেটাল আয়ন বা একটা সেন্ট্রাল মেটাল আয়ন ফর্ম করছে। তাহলে নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ডস ফর্মড বাই সেন্ট্রাল মেটাল আয়ন, সেন্ট্রাল মেটাল আয়ন উইথ ডোনার স্পিসিস, উইথ ডোনার স্পিসিস। ডোনার স্পিসিস মানে কি? ডোনার স্পিসিস মানে কিন্তু লিগ্যান্ডটাই, মানে লিগ্যান্ডটা ক্যাটায়নিক অ্যানায়নিক বা মনে করো যেটাই হোক না কেন, তোমার নিউট্রালও হতে পারে। সিম্পল হচ্ছে কি, কটা কোঅর্ডিনেট বন্ড ও ফর্ম করছে সেটাই হয়ে যাবে তার কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। তাহলে মনে করো আমি বললাম যে CO NH3 হোল 4 আর বাইরে মনে করো, বা CO মনে করো আছে NH3 হোল 6 আর বাইরে মনে করো আছে Cl2। আচ্ছা রোজলিনা বলো তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কি হবে এখানে? এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা কত হবে বলো দেখি। পরে আরও এটা রাইট, এখানে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। কেন? কারণ দেখো কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে কোবাল্ট কটা আমার আয়নের সাথে কোঅর্ডিনেট বন্ড করেছে? 6খানা তোমার অ্যামোনিয়া লিগ্যান্ডের সাথে কোঅর্ডিনেট বন্ড করে আছে। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার কি হবে আমার? 6 আসবে। বোঝা গেছে? তাহলে এইখানে আমি যদি এটা একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল মনে করো আচ্ছা একটা এক্সাম্পল পরে করছি, আগে এটা করে দিই, আয়োনাইজেশন স্ফিয়ারটা করে দিই এর সাথে। এটা C হলো, তারপর একটা কমন এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা এরপর যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আয়োনাইজেশন স্ফিয়ার। আয়োনাইজেশন স্ফিয়ার, সন্দীপনী বলো আয়োনাইজেশন স্ফিয়ার কি? আয়োনাইজেশন স্ফিয়ার কোনটা? কি হবে? কোঅর্ডিনেশন স্ফিয়ারকে বাদ দিলে যেটুকু পড়ে থাকছে সেটাই হচ্ছে আয়োনাইজেশন স্ফিয়ার, মানে যেটা আয়োনাইজ হতে পারছে। রাইট, এক্ষেত্রে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো Cl মাইনাস, মানে Cl2 যে পার্টটা আছে সেটা আয়োনাইজেশন স্ফিয়ার। তার মানে আমরা কি বলবো? পার্ট অফ কমপ্লেক্স কম্পাউন্ড, পার্ট অফ কমপ্লেক্স কম্পাউন্ড which get ionized, which gets ionized is known as ionization sphere, is known as ionization sphere। হয়ে গেল। তার মানে কি, একটা এক্সাম্পল আগে করে নিই তাহলে বুঝতে পারবে। তাহলে মনে করো ওই এক্সাম্পলটাই নিই যেটা আমি দিয়েছিলাম আগে, ওটা মনে করো এইরকম একটা আছে আর তার সাথে মনে করো বাইরে Cl2 আছে। তাহলে ভালো করে বুঝবে। প্রথমত হচ্ছে কোঅর্ডিনেশন না, প্রথমত আগে বলো লিগ্যান্ড কী কী। এর মধ্যে লিগ্যান্ড কোনগুলো? এটাও আমার লিগ্যান্ড, এটাও আমার লিগ্যান্ড, তাই না? আচ্ছা CO মানে কোবাল্টটা কী হবে তাহলে আমাদের? সেন্ট্রাল মেটাল আয়ন হবে, দেখো এটা হবে। আচ্ছা এই টোটালটাকে আমরা কি বলবো? এই টোটালটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন স্ফিয়ার, এই টোটালটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন স্ফিয়ার। আচ্ছা কোঅর্ডিনেশন নাম্বার তাহলে কত হবে বলো? সংযুক্তা কোঅর্ডিনেশন নাম্বার কত হবে এখানে? 4 + 2 মানে 6 হবে, কারণ 6খানা হচ্ছে আমার লিগ্যান্ড কোবাল্টের সাথে আমার কোঅর্ডিনেট করে আছে। আচ্ছা আয়োনাইজেশন স্ফিয়ার তাহলে কোনটা হবে? এইটা হচ্ছে আমার তার মানে আয়োনাইজেশন স্ফিয়ার, তাই তো? দেখো টার্মিনোলজি এখানেই আমাদের মোটামুটি কমপ্লিট, আর একটু আছে বাট মেন টার্মিনোলজি এখানে কমপ্লিট। এইটুকু দেখো আগে বুঝতে পেরেছো কিনা, কোনটা সেন্ট্রাল মেটাল, কোনগুলো লিগ্যান্ড, কোনটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, কোনটা আয়োনাইজেশন স্ফিয়ার, আগে দেখো এইটা বুঝতে পেরেছো কিনা, এবং কোনটা আয়োনাইজ করবে, কতটা আয়োনাইজ করবে, এই জিনিসগুলো। এখানে আয়োনাইজ কোনটা করবে? কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আলাদাভাবে থাকবে আর আয়োনাইজেশন স্ফিয়ারটা নর্মাল আয়োনাইজ করবে, কিন্তু কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে যেটা থাকবে সেটা কিন্তু ফার্দার আর আয়োনাইজ করবে না। ইট ইজ এ নন আয়োনাইজেবল পার্ট। বোঝা গেছে তো এই অবধি? ওপরে তুলবো এটা, ঠিক আছে লিখে নাও। এই রোজলিনা এই অবধি বুঝতে পেরেছো? সহজ লাগছে না শক্ত লাগছে? তাহলে শক্ত করে দিই, দাঁড়াও। সবই সোজা, প্রবলেমটা কোথায় জানো তো? তোমরা পড়ো না একদম।
মানে এটুকুও তোমাদের বলে দিয়েছিলাম যে এই মানে যা তোমাদের বলে দেবো বা যা যা কোশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেবো, যদি শুধুমাত্র সেগুলোও করে যাও তাতেও 35-এর মধ্যে 30-এর ওপরে নাম্বার পেতে পারো। বাট তোমাদের মানে কোনো এই নেই, তোমাদের কোনো ইচ্ছাই নেই, নাম্বার পাওয়ারও ইচ্ছা নেই, মানে কীরকম একটা হয়ে যাচ্ছ তোমরা। এই হয়েছে লেখাটা, পুরো লেখাটা হয়ে গেলে চেঞ্জ মানে এগোবো। ঠিক আছে চলো, তাহলে এটা হয়ে গেল ডি। এই ক্যাপিটালে লিখছিলাম সব, ঠিক আছে যা লিখেছি লিখেছি, জানি না ক্যাপিটালে লিখলে ক্যাপিটাল লিখবে, যদি স্মলে লিখে থাকিস তাহলে স্মলে লিখবে, আমার মনে নেই আর কিসে লিখেছি। আচ্ছা নেক্সট হচ্ছে অক্সিডেশন স্টেট। দেখো অক্সিডেশন স্টেট তো অবশ্যই থাকবে, তাই না? কারণ আমার মেটালের তো আমার অবশ্যই অক্সিডেশন স্টেট থাকবে, না হলে তো আমার আলটিমেটলি চার্জ ব্যালেন্স হবে না। কারণ একটা আয়োনাইজেশন স্পিয়ার আছে, সে তো আয়োনাইজ যখন করছে সেখানে একটা চার্জ দেখাবে, তার মানে তার করসপন্ডিং ওই চার্জটার কাউন্টার যে পার্টটা থাকবে, কাউন্টার চার্জ যেটা হবে সেটা কোঅর্ডিনেশন স্পিয়ারের ওপরে থাকবে। সেই কোঅর্ডিনেশন স্পিয়ারের চার্জের ওপর বেস করে আমার একটা মেটালেরও চার্জ আসবে। তাহলে চার্জ মানে অক্সিডেশন স্টেট মানে কি আসছে, আমরা সিম্পল এইটা লিখে দেবো যে ইট ইজ এ নাম্বার which represents the electrical charge on the central metal atom of a complex ion কমপ্লেক্স আয়ন মানে কিন্তু সে একই জিনিস, কোঅর্ডিনেশন স্পিয়ারটাকে নিয়েই আমরা ভাবছি। যেরকম একটা এক্সাম্পল বলছি, মনে করো K4FeCN6। আচ্ছা এটাতে রোজলিনা বলবে আয়রনের অক্সিডেশন স্টেট কত, দ্বিতীয়টা বলবে CONH3 অল ওভার চার্জ 3+, এখানে মনামি বলবে কোবাল্টের অক্সিডেশন স্টেট কত, আর একটা NiCO4 অর্চিসা বলবে নিকেলের অক্সিডেশন স্টেট কত। একটা একটা করে বলো যাদের যেরকম বলেছি। আচ্ছা কী করে 4- হবে, প্রথমত আগে ভেবে নাও, যদি আমরা ওটাকে ডিসোসিয়েট করাই অ্যাকোয়াস সলিউশনে তাহলে 4টে K+ হবে, আর অল ওভার কী হবে, FeCN6 অল ওভার চার্জটা হলো 4- এইটা হবে, তাই না? তাহলে আয়রনের চার্জটা কত হবে সেটা ভাবো, তাহলে আয়রনের চার্জটা কত, আমার K4FeCN6কে যদি আমি অ্যাকোয়াস সলিউশন দিই তাহলে এটা হয়ে যাবে কি 4K+, তাহলে এটার কাউন্টার চার্জ বা এটার চার্জটা যদি ব্যালেন্স করতে হয় তার মানে আমার কাউন্টারে আমার চলে আসবে কত, FeCN6 অল ওভার চার্জ 4-। তাহলে এবারে আয়রনের অক্সিডেশন স্টেটটাকে তুমি X ধরো না, তাহলে X+, এবারে ভাবো CN কী হিসাবে এক্সিস্ট করে, সায়ানাইড তো CN- হিসাবে এক্সিস্ট করে। তো তুমি যদি নর্মাল বুঝতে না পারো তাহলে নর্মাল ভাবো CN এর সাথে একটা কমপ্লেক্স, তুমি ভাবো না HCN হয়, KCN হয়, তাহলে KCN মানে কি K+CN-, HCN মানে কি H+CN-, তার মানে CN- এর অল ওভার অক্সিডেশন স্টেট -1, তাহলে X ইন্টু কি আসবে 6 × -1 ইকুয়াল টু আসবে -4, তাহলে এক্সটা কত আসবে +2, তার মানে আমার আয়রনের অক্সিডেশন স্টেট আসবে +2। দেখো বোঝা গেছে, বোঝাতে পেরেছি কি? ঠিক আছে, এবার বলো তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট ইন দ্য সেকেন্ড কম্পাউন্ড কাকে, মনামিকে জিজ্ঞাসা করেছিলাম, কত আসবে? মনামি ঘুমিয়ে পড়েছে, কত আসবে বলো? এখানে কি আছে ভাবার, দেখো কোবাল্টকে তুমি X ধরে নাও, এবার দেখো এখানে লিগ্যান্ডটা কি আছে, অ্যামোনিয়া কি ধরনের লিগ্যান্ড, অ্যামোনিয়া কি নর্মাল NH3 হিসাবে এক্সিস্ট করতে পারে কি পারে না? ব্যাস, তাহলে নিউট্রাল লিগ্যান্ড হয়েই গেল। CN যেরকম CN হিসেবে তো এক্সিস্ট করতে পারে না, CN একটা কম্পাউন্ড হিসেবে এক্সিস্ট করে, যেরকম HCN হোক KCN হোক, তাহলে তুমি সেখান থেকে বুঝতে পারবে যে CNটা কীরকমভাবে এক্সিস্ট করছে, একটা অ্যানোনিক লিগ্যান্ড। কিন্তু NH3 কি আছে, NH3 হিসাবেই তো এক্সিস্ট করে, তাহলে নিউট্রাল লিগ্যান্ড। তাহলে X+6 ইন্টু কী হবে 0 ইকুয়াল টু হচ্ছে +3, তাহলে এক্সটা কী হয়ে যাবে, এখানে +3 অক্সিডেশন স্টেটে আছে কোবাল্ট। ক্লিয়ার হয়েছে কি, বোঝা গেছে? এইটাই তো মনে হয়, ভুলটা খুব ইজিলি বলে দিতে পারো, বা ঠিকটা বলতে গেলে তোমার স্টুপিড মনে হয়।
আচ্ছা অর্চিষা বলো এবারে NiCO4 নিকেলের অক্সিডেশন স্টেট কত হবে? নিকেলের অক্সিডেশন স্টেট হবে 0। কেন? কারণ এটা যদি আমরা এক্স ধরি, এখানে দেখো সিও মানে কি কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের নর্মাল এটা নিউট্রালই হয়, তার মানে এটা আমার এক্সটা কি হয়ে যাবে, আমার 0 অক্সিডেশন স্টেটে আছে নিকেলটা। তাই এখানে যে পার্টিকুলার কোনো একটা মেটাল অ্যাটম অলওয়েজ আয়ন হিসাবেই এক্সিস্ট করবে তার কোনো মানে নেই, ও অ্যাটমিক ফর্মেও এক্সিস্ট করতে পারে, মানে 0 অক্সিডেশন স্টেটেও কিন্তু এক্সিস্ট করতে পারে। তাহলে এটা হয়ে গেল আমাদের মানে হচ্ছে অক্সিডেশন স্টেট অফ মেটাল আয়ন আমরা পড়েছি। এবারে একটা জিনিস দেখবো, সেটা কি, সেটা হচ্ছে চার্জ অফ কমপ্লেক্স আয়ন। তাহলে চার্জ অফ কমপ্লেক্স আয়ন মানে কি, টোটাল চার্জটা। তাহলে টোটাল চার্জ অফ মেটাল প্লাস লিগ্যান্ডস, তাই তো, এটাই তো কমপ্লেক্স আয়নের টোটাল চার্জ হয়ে যাবে। আমার মেটালের চার্জটা হবে আর কি হবে, লিগ্যান্ডের চার্জটা, এটাই তো হয়ে যাবে আমাদের কমপ্লেক্স আয়নের চার্জ। তাহলে এইটা নিয়ে অতটা কিছু নেই, যেরকম মনে করো কমপ্লেক্স আয়নের চার্জ মানে কি, যেরকম এইটা হচ্ছে কমপ্লেক্স আয়নের চার্জ 4-, এখানে যেরকম কমপ্লেক্স আয়নের চার্জ হচ্ছে 0, এখানে যেরকম কমপ্লেক্স আয়নের চার্জ হচ্ছে 3+, এখানে যেরকম আর নেই, এই তিনটেই আমরা করেছিলাম। এটাই হচ্ছে আমাদের টোটাল কি কমপ্লেক্স আয়নের চার্জ। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, চলো এইবারে ধীরে ধীরে আমাদের নোমেনক্লেচারের দিকে যেতে হবে। তাই লিগ্যান্ডসটাকে নিয়ে আগে ভালোভাবে পড়তে হবে। লিগ্যান্ডস কি? লিগ্যান্ডস যেরকম আমরা বলেছিলাম, যেটা এটা অ্যানায়নিক হতে পারে, এটা ক্যানায়নিক হতে পারে, এটা নিউট্রালও হতে পারে। তাহলে এই ধরনের কিছু মলিকিউলস আছে যারা কিনা সেন্ট্রাল মেটাল আয়নের সাথে কম্বাইন হচ্ছে থ্রু কোঅর্ডিনেট বন্ড, এগুলোকেই তো আমরা লিগ্যান্ড বলবো। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, যে কিছু কিছু মনে করো হতে পারে অ্যানায়ন্স, কিছু হতে পারে মনে করো ক্যাটায়ন্স, অর আমরা কি বলতে পারি যে নিউট্রাল মলিকিউলস, অর neutral molecules which combine with central metal ion to form coordination compound, এটাই হয়ে গেল আমাদের আলটিমেটলি কি, লিগ্যান্ডস, তাই না? আচ্ছা লিগ্যান্ডসগুলো তার মানে আলটিমেটলি এদের কাজটা কি, এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনার হিসাবে কাজ করছে। তাহলে লিগ্যান্ড যেগুলো আছে, লিগ্যান্ডগুলো আলটিমেটলি কী করছে, ইলেকট্রন পেয়ারটা ডোনেট করছে কাকে, মেটালটাকে, তাই না? তাহলে এই যে লিগ্যান্ডগুলো আছে এদেরকে আমরা কি বলতে পারি, এরা কিন্তু অ্যাকচুয়ালি দেখো লুইস বেস। কারণ কেন এদেরকে লুইস বেস বলছি, কারণ এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনার হিসাবে বিহেভ করছে। আর মেটালগুলো কি হচ্ছে, মেটালগুলোকে আমরা বলতে পারি তার মানে লুইস অ্যাসিড। কেন? কারণ এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার হিসাবে কাজ করছে। দেখো এটা আশা করি বুঝতে পেরেছো তো সবাই, এটা কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা চলো 3 নম্বর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, যে পার্টিকুলার একটা লিগ্যান্ড কতগুলো ইলেকট্রন ডোনেট করবে একটা সেন্ট্রাল মেটাল আয়নকে, সেটাই হচ্ছে তার ডেন্টিসিটি। তার মানে আমরা বলবো কি ডেন্টিসিটি। তাহলে ডেন্টিসিটি মানে কি, যে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার donated by a ligand to the central metal ion, এটাই হচ্ছে আমাদের ডেন্টিসিটি। তার মানে ডেন্টিসিটির জায়গায়, এটা এক্সাম্পল বলছি এবারে, ডেন্টিসিটির জায়গায় মনে করো আমরা বললাম মনোডেন্টেড। তাহলে মনোডেন্টেড মানে কি, 1 ইলেকট্রন পেয়ার ডোনেটেড বাই, কে করবে, লিগ্যান্ড। দেখো বোঝা গেছে জিনিসটা, এটা হচ্ছে মনোডেন্টেড। আমি এগুলো পড়াবো বাট জাস্ট বোঝানোর জন্য বলছি। মনে করো আমরা বললাম বাইডেন্টেড। তাহলে বাইডেন্টেড মানে কি, মানে হচ্ছে 2 ইলেকট্রন পেয়ার, 2টো ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, 2টো ইলেকট্রন পেয়ার ডোনেটেড বাই লিগ্যান্ড। তার মানে সেটা কি হয়ে যাবে, আমাদের 2টো ইলেকট্রন পেয়ার মানে 4টে ইলেকট্রন, 2টো ইলেকট্রন পেয়ার যদি ডোনেট করে তাহলে কি হয়ে যাবে, সেটা বাইডেন্টেড। তার মানে ডেন্টিসিটি হচ্ছে 1 বা ডেন্টিসিটি হচ্ছে 2। ডেন্টিসিটি 1 মানে হচ্ছে মনোডেন্টেড, ডেন্টিসিটি 2 মানে হচ্ছে আমাদের বাইডেন্টেড। ক্লিয়ার হয়েছে? এরকম ট্রাইডেন্টেড হতে পারে, পলিডেন্টেডও হতে পারে, মোর দ্যান 3, 4
ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, সেটাকে আমরা তখন পলিডেন্টেড হিসাবে বলবো। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে সবার? বাই ডেন না, ঠিক, ও আচ্ছা আচ্ছা, দুবার ডেন হয়ে গেছে না, ঠিক আছে, ওই সব ছোটো ছোটো মিস্টেক হতেই পারে, অসুবিধা নেই। হয়েছে, ক্লিয়ার হয়েছে তো এই অবধি? ডোনেটেড বাই এ লিগ্যান্ড টু দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। হয়ে গেলে বলবে, লেখা হয়ে গেলে। যতটা সহজ করে পড়ানো যায় চেষ্টা করছি, এরপরে বাকিটা আর কি বলবো। হয়ে গেছে তো, চেঞ্জ করছি। চলো এবারে হচ্ছে নেমিং অফ লিগ্যান্ডস। লিগ্যান্ডগুলোর নাম আমাদের দেখতে হবে, যদিও এটা পরে পড়াবো, আগে বাইডেন্টের মনোডেন্টের ওটাই দেখিয়ে দেবো। নেমিং অফ লিগ্যান্ডস, বাট নেমিং অফ লিগ্যান্ডসের জন্য আমি একটা থাম্ব রুল বলে দিচ্ছি, যদিও সব জায়গায় তো মিলবে না, কিছু কিছু জায়গায় একটা দুটো অবশ্যই মানে লিমিটেশনস আছে, বাট দুটো থাম্ব রুল বলে দিচ্ছি। সেটা কি? যদি অ্যানায়নিক লিগ্যান্ড হয়, একটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, আর একটাকে বলছি মনে করো ক্যাটায়নিক লিগ্যান্ড। নিউট্রাল যদি হয় তাহলে আমরা নর্মালি নিউট্রালের নামটা একটু আলাদা হয়। অ্যানায়নিক আর ক্যাটায়নিক লিগ্যান্ড যদি হয়, তখন এখানে সাফিক্সে ও বসবে। আচ্ছা, এক্সাম্পল এখানে আমি আর লিখছি না, যদি চাও তোমরা এক্সাম্পল হিসাবে লিখে রাখতে পারো, যেরকম Cl মাইনাস ক্লোরো, F মাইনাস ফ্লুওরো, তোমার তোমার বলো না Br মাইনাস ব্রোমো। মানে যখন আমার অ্যানায়নিক লিগ্যান্ড আছে, আলটিমেটলি সেগুলো শেষ কিভাবে হবে? সাফিক্সে ও বসবে, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এই ধরনের সব উচ্চারণগুলো হবে। বোঝা গেছে এই অবধি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কিন্তু যদি মনে করো ক্যাটায়নিক লিগ্যান্ডস হয়, তাহলে সাফিক্সে বসবে IUM। IUM হচ্ছে আমার সাফিক্সে বসবে। এইটা হচ্ছে আমাদের থাম্ব রুল। বাট সব জায়গায় এটাই হয়ে যাবে তা নয়, দু একটা জায়গায় এর লিমিটেশনস আছে, সেটা আমরা পরে পড়ছি। বাট আলটিমেটলি কী হবে? অ্যানায়নিক লিগ্যান্ড হলে 90% কেস ও বসবে সাফিক্সে, ক্যাটায়নিক লিগ্যান্ড হলে 90% কেসে হচ্ছে সাফিক্সে বসবে IUM বা ইয়াম। ব্যাস, ক্লিয়ার হয়েছে তো এই অবধি? চলো চেঞ্জ করছি তাহলে। এবারে আমরা পড়বো মনোডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, মনোডেন্টেড লিগ্যান্ড, এই যে নামগুলো পড়ছে এগুলো কি লাগবে? হ্যাঁ লাগবে। কেন? কারণ আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের আইইউপ্যাক নোমেনক্লেচার আছে। যেরকম অর্গ্যানিক কম্পাউন্ডসের আইইউপ্যাক নোমেনক্লেচার করেছি, সেরকম কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের আবার আইইউপ্যাক নোমেনক্লেচার আছে। আচ্ছা, মনোডেন্টেড লিগ্যান্ড মানে কি? মানে এর ডেন্টিসিটি 1। আচ্ছা, ডেন্টিসিটি 1 মানে কি? মানে হচ্ছে একটা ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, তাই তো? মানে ডোনেট 1 ইলেকট্রন পেয়ার টু দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, এটাই হচ্ছে এর মিনিং। চলো তাহলে এবারে নামগুলো আমাদের দেখতে হবে। এই নামগুলো কি মুখস্থ করতে হবে? একদম 100% পুরোপুরি মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আমাদের যে আইইউপ্যাক নোমেনক্লেচার আছে, সেই আইইউপ্যাক নোমেনক্লেচারের জন্য এই ধরনের লিগ্যান্ডের নাম মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ বলে নয়, পার্টিকুলার যে স্পেলিংটা আছে অ্যাজ ইট ইজ পুরো তোমায় দরকার। স্পেলিংটা যদি একটাও লেটার মিসম্যাচ হয়, পুরো নাম্বার কেটে নেবে। কারণ নোমেনক্লেচারে কখনোই একটা লেটারও যদি এদিক ওদিক হয় নাম্বার দেবে না। পুরো এক্স্যাক্ট আমার নোমেনক্লেচারের মতো ওই স্পেলিংটা দরকার আছে। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখব মনোডেন্টেড লিগ্যান্ডের মধ্যে হচ্ছে নিউট্রাল লিগ্যান্ডস। ঠিক আছে, মনোডেন্টের আন্ডারেই পড়ছি, কিন্তু প্রথম পড়ছি আমরা নিউট্রাল লিগ্যান্ডস। আচ্ছা, নিউট্রাল লিগ্যান্ডসের একটা একটা করে আমরা দেখব। NH3 খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে স্পেলিংটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। সবাই ভাববে হচ্ছে অ্যামিন, বাট অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে AMMINE। এইটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে। স্পেলিং হচ্ছে AMMINE। অ্যামিনটা হচ্ছে বা অ্যামাইন বলতে পারো AMMINE। আচ্ছা, H2O হচ্ছে অ্যাকুয়া। আচ্ছা, এগুলো দেখো সব নিউট্রাল, কিন্তু যেহেতু নিউট্রাল এর কিন্তু কোনো ওই রকমভাবে থাম্ব রুল আমরা বলিনি। যেরকম আমরা নেগেটিভের জন্য বলেছিলাম ও দিয়ে শেষ হবে, পজিটিভের জন্য বলেছিলাম ইয়াম দিয়ে শেষ হবে, এক্ষেত্রে কিন্তু ওই রকম আমরা কোনো থাম্ব রুল বলিনি, কারণ এগুলোই এইরকমই হয়। যেরকম এনোর নাম হচ্ছে নাইট্রোসিল। এনোর নাম হয়ে যাবে আমাদের নাইট্রোসিল।
আচ্ছা, যারা বাংলা মিডিয়ামে দিচ্ছ তারা কিন্তু বাংলা মিডিয়ামেই নর্মাল লিখবে, তার জন্য একটুখানি বইটা একটু দেখে নেবে, কারণ ওই নাইট্রোসিলের মনে করো ওই ওটা দন্তের সনা কী আছে ওইগুলো তো একটু দেখতে হবে। আমার সত্যি কথা বলতে ওইটার মনে নেই, ওইগুলো কিন্তু একটুখানি দেখে নেবে যা বাংলাটায় যারা লিখবে, ঠিক আছে। আচ্ছা, পিএইচডি যদি হয়, তোমরা যদি পুরোটা বাংলায় পরীক্ষা দাও তাহলে বাংলায় লিখবে না? তুমি তো বাংলাতে দিচ্ছ না, তুমি তো বাংলাতে দেবে এটা। দেখো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ যদি মানে নোমেনক্লেচার তুমি ইংলিশে লিখতে পারো ঠিক, তাহলে নাম্বার দিয়ে দেবে, ওটা নিয়ে কোনো অসুবিধা করবে না। বাট যদি তুমি চাও বাংলাতে লেখার জন্যে তাহলে বাংলাটা তোমায় দেখতে হবে, আর যদি তুমি ইংলিশে লিখতে চাও নাম্বার দিয়ে দেবে, ওটা নিয়ে কোনো প্রবলেম করবে না। নোমেনক্লেচার যেহেতু লিখছো ইংলিশে, ওটাই প্রবলেম করবে না, ওটা নাম্বার দেবে। হ্যাঁ ঠিক আছে, আর তো কিছু লিখিনি, এইটাই তো ডেন্টিসিটি শুধু হয়েছে। আচ্ছা, নিউট্রাল লিগ্যান্ডসের মধ্যে N2 হচ্ছে, তাহলে আমাদের কী হবে, ডাই নাইট্রোজেন। যেরকম মনে করো CH3OH এর নর্মাল কী হয়, নর্মাল হচ্ছে আমরা বলি মিথানল, এটা তো বলি যেরকম আইউপ্যাক নোমেনক্লেচার অনুযায়ী, কিন্তু এইখানে নামটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, আমাকে বলতে হবে নামটা বলতে হবে মিথাইল অ্যালকোহল। আচ্ছা, এবার মনে করো এলো CH3NH2, লিগ্যান্ড হিসাবে যদি ইউজ হয়, যদিও এত শক্ত দেবে না, CH3NH2 মনে করো এলো, তাহলে নামটা কি হবে, মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। আচ্ছা, এরপরে মনে করো এলো NH2CONH2, আচ্ছা এটার নাম হচ্ছে ইউরিয়া, এটা তো তোমরা সবাই জানো, NH2CONH2 হচ্ছে ইউরিয়া। NH2 সিঙ্গেল বন্ড NH2, দুটো NH2 আছে, তার মানে এটা কিন্তু ভেবো না যে দুটো এইখানে এই লোন পেয়ার একসাথে ডোনেট করবে, তা হবে না, এটা মনোরেন্টেড লিগ্যান্ড হিসেবেই বিহেভ করবে। কেন বলো তো? আচ্ছা, এটা সন্দীপনী বলো, এটা কেন মনোরেন্টেড লিগ্যান্ড হিসেবে বিহেভ করছে, বাইডেন্টেড কেন নয়? কারণ দুটো নাইট্রোজেনের মাথায় দিয়েই তো লোন পেয়ার আছে, কেন বাইডেন্টেড হিসেবে বিহেভ করছে না? এর নামটা হবে হাইড্রাজিন, বাট আমার প্রশ্নটা হচ্ছে কেন এটা বাইডেন্টেড হিসেবে বিহেভ করবে না? এইটা হচ্ছে সব থেকে ভালো অ্যান্সার বাবা, হাত খাড়া করে দাও। কে? এটা হচ্ছে সব থেকে ভালো, হাত খাড়া করে দাও, আর কোনো অসুবিধা নেই, আর কেউ জিজ্ঞাসা করবে না। আচ্ছা, একটু বলে দিই, এইগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়ার জন্য দরকার নেই, এগুলো হচ্ছে নর্মাল জিনিস। দেখো, আচ্ছা NH2 সিঙ্গেল বন্ড NH2 মনে করো যদি বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে বিহেভ করতে হয়, তাহলে দুটো লোন পেয়ার অ্যাট এ টাইমও ডোনেট করবে। ভাবো, তাহলে একটা মেটাল অ্যাটম আছে, আর এদিকে মনে করো NH2 এরকম আছে, তাহলে ও যদি এখানে ডোনেট করে, তাহলে একটা দেখো 3 মেম্বার রিং তৈরি হবে, যেটা হাইলি আনস্টেবল, 3 মেম্বার রিং তৈরি হবে, এবং এই 3 মেম্বার রিংটা কী হয়ে যাবে, হাইলি আনস্টেবল হবে, অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য হাইলি আনস্টেবল। হেন্স NH2 single bond NH2 cannot behave as bidentate ligand. একদম সোজা জিনিস, এগুলো নর্মাল ভাববে তাহলেই হয়ে যাবে, অত এরকম ভাবছো কেন যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়া নেই মানে আমি কিছু পারবো না? বাইডেন্টেড লিগ্যান্ড, দুটো ডোনেট করবে, আর ভাবো না দুটো ডোনেট করলে কিরাম দেখতে হবে, ব্যাস হয়ে গেল। একই কারণে দেখো এটাও হয় না, এটা যদি হতো তাহলে কি বলো তো 4 মেম্বার রিং তৈরি হবে, একই কারণ এখানেও আছে, কিন্তু এটা কি হবে 4 মেম্বার রিং তৈরি হবে, 4 মেম্বার রিংও আনস্টেবল, 5 বা 6 মেম্বার রিং হলে হতো। যে কটা আমরা এখানে দেখিয়েছি মনোরেন্টেড, কোথাও দেখো 5 বা 6 মেম্বার রিং হবে না, ওই জন্য সবাই মনোরেন্টেড হিসেবে বিহেভ করছে। এই অবধি বোঝা গেছে সবার? ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ভুল লিখেছি কোথাও, দাঁড়াও দেখছি। হ্যাঁ হ্যাঁ, ট্রাইফিনাইল হবে, ট্রাইফিনাইল, এটা আমি ভুল লিখেছি, মানে এলটা মিস করে ফেলেছি, ট্রাইফিনাইল ফসফিন হবে, ঠিক আছে, এল অবশ্যই হবে, ট্রাইফিনাইল ফসফিন হবে। বাকিটা কিন্তু ভালো কপি পেস্ট করে নিয়েছে, বলো কোনো ব্যাপার নয়।
যা লিখে যাওয়া কপি পেস্ট করে নে। এই অবধি বোঝা গেছে সবার? ক্লিয়ার তো? ঠিক আছে, চলো এইবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাটায়নিক মনোডেন্টেড লিগ্যান্ড। ওটা কি হলো তাহলে আমাদের? নিউট্রাল মনোডেন্টেড। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাটায়নিক মনোডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, ক্যাটায়নিক মানে কি? সিম্পল হচ্ছে আমাদের যে লিগ্যান্ডগুলো হবে তার মাথায় আমাদের পজিটিভ চার্জ থাকবে। এক্সাম্পল খুব কমই হয় এগুলো, সাধারণত যেগুলো হয় O2+ আর NO+, এই দুটোই ম্যাক্সিমাম দেয়, এই ছাড়া সাধারণত দেয় না। যদি খুব হার্ড কোশ্চেন আসে তাহলে ম্যাক্স এই দুটো, এর বেশি কোনো মতে আসবে না। বাট আমি আবারও বললাম, সাধারণত প্রথম দুটোই ম্যাক্সিমাম, এই ছাড়া দেবে না। আচ্ছা রোজলিনা বলো, এইখানে যে নামগুলো হবে তার শেষটা কি দিয়ে হবে? যে নামগুলো আমরা করব তার শেষটা কি দিয়ে হবে? ইয়াম দিয়ে। ওই জন্যে O2+ এর নাম হচ্ছে অক্সিজেনিয়াম। দেখো এই যে IUM এসছে। NO+ এর নাম হচ্ছে নাইট্রোসিল, ছিল নর্মাল NO, তাহলে এটার নাম হবে নাইট্রোসিলিয়াম, অথবা এটাকে অনেক সময় বলা হয় নাইট্রোসোনিয়াম। আমি নাইট্রোসিলিয়ামটাই প্রেফার করি এই কারণেই, কারণ নাইট্রোসিল হচ্ছে নর্মাল নিউট্রালের নাম, আর এ প্লাস হয়ে গেলে নাইট্রোসিলিয়াম, মানে একটাতেই মনে রাখা যাবে, ওই জন্য আমি নাইট্রোসিলিয়ামটাকেই প্রেফার করি। আচ্ছা NO2+ যদি হয় তাহলে কি নাম হবে? নাইট্রোনিয়াম। নাইট্রোনিয়াম। আর এইটার কি নাম ছিল? হাইড্রাজিন ছিল, তাহলে এটার নাম কি হয়ে যাবে? যখন প্লাস হচ্ছে তাহলে হয়ে যাবে হাইড্রাজিনিয়াম। দেখো ক্লিয়ার তো? বোঝা গেছে? আচ্ছা চলো, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যানায়নিক মনোডেন্টেড লিগ্যান্ড। অ্যানায়নিক মনোডেন্টেড লিগ্যান্ড। অ্যানায়নিক মনোডেন্টেড লিগ্যান্ড কী কী হতে পারে? এইগুলো তো ভর্তি। অ্যানায়নই তো ম্যাক্সিমাম, তাই না? নিউট্রাল আর অ্যানায়নটাই ম্যাক্সিমাম থাকে, ক্যাটায়নিক লিগ্যান্ড তো খুব কম থাকে। প্রথম হচ্ছে নর্মাল যেগুলো আছে সেগুলো আগে বলে দিই, F-, Cl-, Br- আর I-। কী কী নাম হবে তাহলে? নর্মাল ফ্লুওরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এটাই তো হয়। আচ্ছা এর সাথে একটু অন্যরকমও হয় এর নামগুলো, মানে এটাও ঠিক ফ্লুওরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, বাট এর সাথে অ্যাডিশনালও মানে নামগুলো আছে, সেটাও একটু উনি মনে রাখবে। কারণ এরকম হতে পারে যে তোমাকে কম্পাউন্ড দিয়ে নাম লিখতে দিল, অথবা হতে পারে কিন্তু নাম থেকে কম্পাউন্ডটাকে বার করতে দিল, সেটাও হতে পারে। তো সেই জন্যে কিন্তু দুটো নামই আমাদের মনে রাখতে হয়। যেরকম F- এর নাম আমাদের ফ্লুওরো হতে পারে, অর এটার নাম হতে পারে ফ্লুওরিডো। ফ্লুওরিডো। যেরকম Cl- এর নাম কি হতে পারে? ক্লোরো, অর এটার নাম হতে পারে ক্লোরিডো। বোঝা গেছে? একই রকমভাবে Br- এর নাম হতে পারে ব্রোমো, যেটা নর্মাল নাম, অর এটাকে আমরা বলতে পারি কি? ব্রোমিডো। আমাকে যদি লিখতে দেয় আমরা সব সময়ের জন্যই ফ্লুওরো, ক্লোরো, ব্রোমো, আয়োডোই লিখবো, কিন্তু ওটাকে আমি এই জন্যই বলছি, অনেক সময় হতে পারে নাম থেকে মনে করো কম্পাউন্ডের স্ট্রাকচারটাকে ডিটারমাইন করতে দিল বা ফর্মুলাটাকে ডিটারমাইন করতে দিল, তখন মনে করো আমাকে ক্লোরো না দিয়ে ক্লোরিডো বললো, তুমি হয়তো বুঝতে পারলে না, সেই জন্য আমি এটাকে লিখিয়ে দিচ্ছি। আচ্ছা এটার নাম হতে পারে আয়োডিডো। আচ্ছা আগে আয়োডো লিখি তারপরে ওটা, কারণ ওটাই লিখছিলাম। আয়োডো, অর তাহলে আমরা কি লিখবো? আয়োডিডো। তাহলে এইগুলো হচ্ছে কমন, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে কি হতে পারে? O2- দেখো হতে পারে, দুটো একসাথে লিখে দিই তাহলে। O2- হতে পারে, OH- হতে পারে। O2- কে আমরা কি বলতে পারি? অক্সো অর অক্সিডো। এটা হয়ে গেল। OH- সব থেকে সোজা, হাইড্রক্সো, এটা আমরা জানি। অর যেরকম ওটার ক্ষেত্রে আছে এটার ক্ষেত্রে হতে পারে ওই রকম নাম, সেটা হচ্ছে হাইড্রক্সিডো। হাইড্রক্সিডো হয়ে গেল। আচ্ছা এবার আসছি আমাদের এস দিয়ে, সালফার দিয়ে। হতে পারে S2-। S2- এর নর্মাল যেটা আমরা জানি সবসময়ের জন্য, সেটা কি হতে পারে? সালফো। এর নর্মাল নাম হচ্ছে সালফো, অর সালফাইডো, এটা। আচ্ছা S2- যখন হয়ে গেল, তাহলে S2- এরপরে আসতে পারে হচ্ছে তোমার OH- করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসতে পারে দেখো O2- আসতে পারে। আর একটা কী হতে পারে?
O2 সিঙ্গেল মাইনাসও আসতে পারে। দেখো মানে কি, একটা পারক্সো আছে আর একটা সুপার অক্সো আছে, তাই তো। O2 সিঙ্গেল মাইনাস যেটা, সেটা কি, সেটার নাম হচ্ছে আমাদের সুপার অক্সো। আচ্ছা, আর এটার নাম কি হয়ে গেল তাহলে, পার অক্সো O2 2 মাইনাস। বাট যেরকম আগের দুটো মানে আগেরকার ক্ষেত্রে অলওয়েজ দুটো করে নাম এসছে, এর ক্ষেত্রে একই আসবে। কি হবে, একটা সুপার অক্সাইডো আর পার অক্সাইডো। তাহলে এটার নাম কি হয়ে যাবে, পার অক্সাইডো, আর এটার নাম আমরা কি লিখবো তাহলে, সুপার অক্সাইডো। বাট আমি কিন্তু এখনও বলছি, আমাকে যদি নাম লিখতে দেয় আমরা কিন্তু পার অক্সো সুপার অক্সো এগুলো বলেই লিখবো। শুধু অ্যাডিশনালগুলো এই কারণেই বলছি, কারণ নাম থেকে যদি আমাকে স্ট্রাকচার বার করতে দেয়, সেই জন্যেই। আচ্ছা, অক্সিজেন দিয়ে পুরোপুরি শেষ হয়ে গেল। N3 মাইনাস, N3 মাইনাসে কী হবে তাহলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজাইড, কিন্তু এখানে অ্যাজাইড হিসাবে, সরি N3 মাইনাস অ্যাজাইড, সেটা এটা। তাহলে এখানে আমরা কি লিখবো তখন, অ্যাজাইডো। আচ্ছা, N অল ওভার চার্জ 3 মাইনাস, সেটাকে আমরা কি বলি, নাইট্রাইড বলি। তাহলে এখানে নামটা কি আসবে, নাইট্রাইডো। দেখো বোঝা গেছে, নামগুলো এমন কিছু শক্ত নয়, একবার যদি একটু দেখতে পারো হয়ে যাবে। অ্যাজাইড থেকে আসছে অ্যাজাইডো, নাইট্রাইড থেকে এসছে আমার নাইট্রাইডো। আচ্ছা, এছাড়া NH2 অল ওভার চার্জ মাইনাস কী হবে, এটা কি হয়, অ্যামাইড। তো যেটা হয় এটা হচ্ছে অ্যামাইড, তাহলে এটার নামটা কি হবে, অ্যামাইডো। আচ্ছা, NH অল ওভার চার্জ 2 মাইনাস, এটা কি হয়, ইমাইডো। আর লাস্ট ওয়ান দ্যাট ইজ H মাইনাস, এটার নাম হয়ে যাবে হাইড্রাইডো। এইবার যদি আমাকে জিজ্ঞাসা করে যে স্যার এত মনে রাখতে হবে, হ্যাঁ এতগুলোই মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। আমায় যদি নোমেনক্লেচার করতে দেয় তাহলে আমাকে এতগুলোই মনে রাখতে হবে, এখানে আমরা কিছু করতে পারবো না। বোঝা গেছে এই অবধি? না না না, ওটা একটা করি, ওটা একটা করি, একটা 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 করি। ওটা অলরেডি ডিও দিয়েই আছে নামগুলো, ওই জন্য আর দরকার হয়নি। ওগুলো কি আছে বলো তো, শুধু ও দিয়েছিল, শুধু ও দিয়েছিল বলে আবার ডিও দিয়ে এক্সট্রা জোড়া আছে। আর এগুলো সবই দেখো, সবই নাইট্রাইডো, অ্যাজাইডো, অ্যামাইডো, ইমিডো, হাইড্রাইডো, সব ডিও দিয়েই আছে, ওই জন্য আর এক্সট্রা জোড়া হয়নি। আর ওগুলো তো নর্মাল একটা সিম্পল নাম ছিল বলে আবার কমপ্লেক্স নামটাকে অ্যাড করা আছে ওখানে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, চলো, এটা আমাদের মনোডেন্টেড সবে কমপ্লিট হলো। এবার যেটা আমরা পড়বো দ্যাট ইজ বাইডেন্টেড লিগ্যান্ড। রোজলিনা ভাবছে যে বাবা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তাহলে শেষই হবে না, সবে নাকি মনোডেন্টেড। এবার হচ্ছে আমাদের বাইডেন্টেড লিগ্যান্ডস, বাট মানে ভালো চ্যাপ্টার, এটা বলবো না যে ভুলভাল চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার। আচ্ছা, বাইডেন্টেড মানে কি, তার মানে হচ্ছে নর্মাল যেটা আমরা বলেছিলাম ওটা আরেকবার লিখে দিই। তার মানে আমাদের ডেন্টিসিটি হচ্ছে 2। আচ্ছা, ডেন্টিসিটি 2 মানে কি, মানে হচ্ছে ডোনেট 2 পেয়ার অফ ইলেকট্রনস টু দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। টু দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। হয়েছে? হয়েছে তো? আচ্ছা, এই যে ডেন্টিসিটি যারা 2 আছে, এরা অ্যাকচুয়ালি কি হয়, দে ফর্ম মোস্টলি, সাধারণত যাদের ডেন্টিসিটি 2 আছে, মানে কি একই লিগ্যান্ড দুটো 2 পেয়ার অফ ইলেকট্রনস ডোনেট করছে, তাহলে সাধারণত কি হবে, এরা একটা রিং ফর্ম করবে। দে ফর্ম মোস্টলি রিং স্ট্রাকচারস। এটা সাধারণত রিং স্ট্রাকচারই ফর্ম করবে উইথ সেন্ট্রাল মেটাল আয়ন। রিং স্ট্রাকচারস উইথ সেন্ট্রাল মেটাল আয়ন। আর এই কারণেই এদেরকে আমরা কি বলবো, চিলেটিং লিগ্যান্ডস। Therefore they are known as chelating ligands. Therefore they are known as
চিলেটিং লিগ্যান্ডস। দেখো বোঝা গেছে, চিলেটিং লিগ্যান্ড মানে কি? চিলেট মানে হচ্ছে সিম্পল হচ্ছে একটা কমপ্লেক্স রিং টাইপ স্ট্রাকচার। বোঝা গেছে? চিলেট মানে কি? মানে মনে করো মেটাল আছে, আর মেটালের সাথে মনে করো আমি বললাম যে এই রকম কিছু একটা আছে, এই রকম তৈরি হচ্ছে, তাহলে এইগুলোকে বলা হয় চিলেট। এইগুলোকে বলা হচ্ছে চিলেট। চিলেট মানে হচ্ছে সিম্পল হচ্ছে রিং ফরমেশন। এবারে যে লিগ্যান্ডটা অ্যাকচুয়ালি চিলেট এইরকম তৈরি করছে, তাহলে সেটাকেই বলবো আমরা চিলেটিং লিগ্যান্ড। মনোডেন্টেড কিন্তু চিলেটিং লিগ্যান্ড কখনোই হতে পারে না, কারণ মনোডেন্টেড তো আর রিং স্ট্রাকচার ফর্মই করতে পারবে না, বাট বাইডেন্টেড কিন্তু রিং স্ট্রাকচার ফর্ম করতে পারবে। আচ্ছা, এইবারে আমরা দেখছি এক্সাম্পলগুলো। মনে করো প্রথমটা যেটা বলছি সেটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, সব থেকে ইম্পর্টেন্ট বাইডেন্টেড লিগ্যান্ড। ইথিলিন ডাই, এইখানে যে অ্যামিনটা হবে এটা কিন্তু সিঙ্গেল এম। বোঝা গেছে? অ্যামাইন NH3 সেটা ডবল এম, বাট ইথিলিন ডাইঅ্যামিন এটা কিন্তু সিঙ্গেল এম, যেটাকে শর্ট ফর্মে দেখানো হয় EN। শর্ট ফর্মে দেখানো কি হবে? EN। আচ্ছা, স্ট্রাকচারটা কীরকম হবে? ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন মানে কি? CH2 আর ডাইঅ্যামিন মানে দুটোর দিকেই অ্যাকচুয়ালি NH2 যোগ থাকবে। এবং দেখো এইখানে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা থাকবে, এটা কি করবে? মেটালকে ডোনেট করবে। দেখো এখানে 5 মেম্বার রিং তৈরি হয়ে গেল, 5 মেম্বার রিং, এবং এটা স্টেবল হবে। এই জন্যে কিন্তু এটা আমাদের এই হিসাবে কাজ করছে, মানে বাইডেন্টেড হিসাবে কাজ করছে। পুরো ক্লিয়ার হয়েছে এই অবধি? ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর এক্সাম্পল হলো। দেখো 2 নম্বর এক্সাম্পল বলছি। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে ডাইপিরিডিল। ডাইপিরিডিল, DYL। আচ্ছা, শর্ট ফর্ম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে DIPY। এটা হচ্ছে আমাদের শর্ট ফর্ম। আচ্ছা, দেখতে কীরকম? সিম্পল হচ্ছে দুটো পিরিডিন ইউনিট নিজেদের মধ্যে যোগ থাকবে। এটা হচ্ছে একটা পিরিডিন ইউনিট, আর একটা পিরিডিন ইউনিট দেখো এই রকম নিজেদের মধ্যে যোগ আছে। তাহলে এই দুটো কি হবে? এই যে দুটো লোন পেয়ার সেটা কী হবে? মেটালকে এরকম ডোনেট করতে পারে, তাই তো? তাহলে এইখানে দেখো একই রকমভাবে 5 মেম্বার রিং তৈরি হবে, একই 5 মেম্বার রিং তৈরি হবে। বোঝা গেছে? মানে সেটা অন্যরা বলতে পারবে। যাক, আমি এক্ষুনি ভাবছিলাম আমার প্রবলেম হয়তো, এখানে বেঁচে গেলাম। 3 নম্বর হচ্ছে অক্সালেটো। অক্সালেটো মানে কি? অক্সালিক অ্যাসিড থেকে আসছে, শর্ট ফর্ম হচ্ছে OX। আচ্ছা, দেখতে কিরাম? দেখতে হচ্ছে দেখো এইরকম, দুটো C+O মাইনাস, দুটো C+O মাইনাস। তাহলে এই যে দুটো C+O মাইনাস আছে, এটা কি করতে পারে? এরকমভাবে কোনো মেটালকে ডোনেট করতে পারে। একই রকমভাবে দেখো 5 মেম্বার রিং তৈরি হয়েছে। আইদার 5 মেম্বার রিং তৈরি হবে অথবা 6 মেম্বার রিং, না হলে কোনো মতেই হবে না। এটা আইদার 5 অথবা 6, না হলে কখনো চিলেট কমপ্লেক্স তৈরিই হতে পারে না। দেখো 4 নম্বর হচ্ছে গ্লাইসিনেটো। গ্লাইসিনেটোর শর্ট ফর্ম হচ্ছে কি? GLY, অল ওভার চার্জ মাইনাস, তাই ওপরে একটা এরকম আমরা মাইনাস দিয়ে দিই, এবং এটা কিন্তু আনসিমেট্রিক্যাল হয়। আচ্ছা, আনসিমেট্রিক্যাল কেন হয়? কারণ গ্লাইসিনেটোর এটা হচ্ছে NH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড COOH, এটা হচ্ছে কি? গ্লাইকোনিক অ্যাসিড। এবারে সরি, গ্লাইসিনের এটা। এবারে গ্লাইসিনেটোতে কী হবে? তাহলে এটা COO মাইনাস হিসেবে থাকবে। তাহলে এখানে যে কমপ্লেক্সটা হবে সেটা হচ্ছে এরকম, আর এইটা এরকমভাবে দেবে। একইভাবে দেখো এটাও হচ্ছে 5 মেম্বার রিং, এটাও 5 মেম্বার রিং। এটা হয়ে গেল আমাদের গ্লাইসিনেটো, গ্লাইসিন থেকে আসছে। আচ্ছা, এরপরটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো। অ্যাসিটাইল আচ্ছা, অ্যাসিটাইল অ্যাসিটোনেটো দেখতে কীরকম? আচ্ছা, এর শর্ট ফর্মটাকে বলে দিই, AC অল ওভার চার্জ মাইনাস, একটা মাইনাস আছে তাই সেরকমভাবে লেখা হয়। আচ্ছা, দেখতে কীরকম হবে? CH3 সিঙ্গেল বন্ড CO মাইনাস, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3।
কারা ডোনেট করবে? এ ডোনেট করবে, আর এর যে লোন পেয়ারটা আছে সে ডোনেট করবে। এখানেও দেখো কটা রিং স্ট্রাকচারে কত মেম্বার হবে বলো তো? 1 2 3 4 5 6 মেম্বার রিং তৈরি হবে। দেখো এখানে কিন্তু 6 মেম্বার রিং তৈরি হয়েছে। লাস্ট ওয়ান, আর শক্তর দিকে যাব না, এটা বলে মানে বাইডেন্টেড শেষ করব। সেটা হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। আচ্ছা, তোমার শর্ট ফর্মটা কী হবে? ডিএমজি। এটা নিকেল ডিএমজিও হয়, ডিএমজি অল ওভার চার্জ মাইনাস। দেখতে কীরকম? এটা কিন্তু ইম্পর্টেন্ট, পার্টিকুলার এইটার স্ট্রাকচারই দিতে পারে, ঠিক আছে? ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। সেটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড N, আবার C ডবল বন্ড N, এখানেও একটা CH3 থাকবে। এটা এলো। আচ্ছা, এনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এদিকে একটা OH থাকবে, আর এই এনের সাথে থাকবে একটা O মাইনাস। ডোনেট কে করবে? ডোনেট কিন্তু অক্সিজেনটা করবে না, অক্সিজেন করলে অনেক বড় রিং তৈরি হবে। ডোনেটটা করবে কিন্তু এই নাইট্রোজেনটাই, তবেই কিন্তু 5 মেম্বার রিং তৈরি হবে। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটা জিনিস আমি একটুখানি ভুল লিখেছি। ভুল লেখা মানে কনসেপচুয়ালি অ্যাকচুয়ালি লেখাটা উচিত নয়। সেটা হচ্ছে এমটা লেখা উচিত নয়, লেখা উচিত N+। কেন? সেটা জিরো অক্সিডেশন স্টেটেও থাকতে পারে, সেটা মনে করো কোনো একটা পার্টিকুলার অক্সিডেশন স্টেটেও থাকতে পারে। ওই জন্য কিন্তু আমাকে নর্মাল এমটা লেখা উচিত নয়, অলওয়েজ কিন্তু এম এর মাথায় N+টা লেখা উচিত। যে কোনো একটা পার্টিকুলার অক্সিডেশন স্টেট, সেটা 0 হোক, সেটা +1 হোক, +2 যাই হোক না কেন, বাট একটা অক্সিডেশন স্টেট লেখা উচিত। দেখো এই অবধি আগে ক্লিয়ার হয়েছে কিনা সবার? আমাদের বাইডেন্টেড লিগ্যান্ড শেষ এখানে। আচ্ছা, তাহলে এখানে ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড এরকম তো অনেক হতে পারে, তাই না? মানে কি পলিডেন্টেড লিগ্যান্ড হতে পারে। মানে পলিডেন্টেড লিগ্যান্ড মানে কি মোর দ্যান 2 থাকবে, মানে মোর দ্যান 2 পেয়ার অফ ইলেকট্রনস যেখানে ডোনেট করছে সেটাকে আমরা বলবো পলিডেন্টেড। যদি 3টে হয় ট্রাইডেন্টেড, 4টে হলে টেট্রাডেন্টেড, এরকমভাবে। কিন্তু এক্ষেত্রে এইটা মনে রাখতে হবে, ওই জন্য নোট বলে আমরা লিখে দিচ্ছি যে নাম্বার অফ রিংস ফর্মড, এটা আমরা কি করে বুঝবো যে কতগুলো রিং তৈরি হবে? সেটা হয়ে যাবে ডেন্টিসিটি -1। দেখো ওই জন্যে বাইডেন্টের যদি লিগ্যান্ড হয়, দেখো একটা করেই রিং তৈরি করেছে। মনোডেন্টের যদি লিগ্যান্ড হয়, দেখো কোনো রিং তৈরিই করবে না। আমরা বলেছি তো মনোডেন্টের লিগ্যান্ড কখনো চিলেট কমপ্লেক্স তৈরি করতে পারে না। দেখো ডেন্টিসিটি -1 করলে 0। বাইডেন্টেড হলে একটা করে রিং তৈরি করবে, ট্রাইডেন্টেড 2টো রিং তৈরি করবে, টেট্রাডেন্টেড 3টে রিং তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে পার্টিকুলার যে অ্যাজ পার ডেন্টিসিটি কতগুলো রিং তৈরি করতে পারে। যেরকম এইবারে একটুখানি আমরা পড়বো পলিডেন্টেড লিগ্যান্ড হিসাবে। এটা নাম্বার করতে হবে, তো কী নাম্বার করেছি না কে জানে। বাইডেন্টেড 2 করেছি। চলো 3 নম্বর হচ্ছে আমাদের কি? পলিডেন্টেড লিগ্যান্ড। 3 নম্বর হবে আমাদের পলিডেন্টেড লিগ্যান্ড। তাহলে পলিডেন্টেড মানে কি? 3টে হতে পারে, 4টে হতে পারে, বিভিন্ন রকম, তাই না? তাহলে মনে করো একটা আমরা দেখি আগে। মনে করো CH আছে, এখানে মনে করো করলাম একটা NH2, CH2, এখানে করলাম আর একটা CH2, তারপরে করলাম NH, তারপরে করলাম CH2, তারপরে করলাম CH2, আর এই লাস্টে করলাম NH2। ভালো করে দেখবে এইখানে ট্রাইডেন্টেড লিগ্যান্ড হতে পারে। তাই এইখানে যদি একটা মেটাল আয়ন এরকম থাকে Mn+, এখান থেকে ডোনেট করবে, এ ডোনেট করবে, এটা ডোনেট করবে। দেখো কটা মানে কত মেম্বার রিং হয়েছে? 1 2 3 4 5 5 মেম্বার রিং হয়েছে। বাট আমি বলবো 2 নাম্বার অফ 5 মেম্বার রিং। আচ্ছা, এটা কি করে তৈরি হয়ে গেল? দুখানা 5 মেম্বার রিং কি করে তৈরি হয়ে গেল? কেন তৈরি হয়েছে? কারণ দেখো এটা হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের ট্রাইডেন্টেড লিগ্যান্ড হয়েছে, ট্রাইডেন্টেড লিগ্যান্ড। আর যদি ট্রাইডেন্টেড লিগ্যান্ড হয় তাহলে সেখান থেকে দেখো আমরা অ্যাজ পার থাম্ব রুল এটাই তো বলতে পারি যে নাম্বার অফ রিংস, তাহলে কি হবে আমার এখানে 3 - 1 মানে 2টো হবে। দেখো 2টো রিংই তৈরি হয়েছে। এবার কি বোঝাতে পেরেছি? এটা কি বোঝাতে পেরেছি? ঠিক আছে। আচ্ছা, এটার নাম কি হবে বলো তো? ভালো করে নামটা বোঝো। এইখানে দেখো একটা ইথিলিন ইউনিট আছে, এখানে একটা ইথিলিন ইউনিট আছে, হলো। আর অ্যামিন ইউনিট কটা আছে? 1টা 2টো 3টে। তাহলে আলটিমেটলি আমার নামটা কি হবে? ডাই ইথিলিন, কারণ 2টো ইথিলিন ইউনিট আছে, তাহলে হয়ে যাবে ডাই ইথিলিন।
আর অ্যামিন ইউনিট কটা আছে? 3টে, তাহলে নামটা হয়ে যাবে ট্রাইঅ্যামিন, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, যেটাকে শর্ট ফর্মে আমরা লিখি ডাইইএন, শর্ট ফর্মে লেখা হয় ডাইইএন। তাহলে ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, এটা একটা এক্সাম্পল হলো 3 নম্বরের পলিডেন্টেড লিগ্যান্ডের আন্ডারে আমরা একটা এক্সাম্পল দেখলাম, এটা 1 নম্বর। এবার দেখো 2 নম্বর, এই একই জিনিস আরও একটু বড় করে দিই না আমরা, তাহলেই দেখবে বুঝতে পেরে যাবে। CH2 NH2 করলাম, এর মাঝখানে একটা NH দিলাম, আবার CH2 করলাম, আবার একটা NH করলাম, আবার CH2 করলাম, এখানে গিয়ে NH2 করলাম। বলো ডেন্টিসিটি কত এটার? এটার ডেন্টিসিটি কত হবে রোজলিনা? ডেন্টিসিটি কত হবে? বলো, সোজা তো। ডেন্টিসিটি হচ্ছে আমাদের 4, রাইট। তাহলে ডেন্টিসিটি যদি আমাদের 4 হয়, তাহলে এটার নাম কি হয়ে গেল? টেট্রাডেন্টেড লিগ্যান্ড। এটা হচ্ছে টেট্রাডেন্টেড লিগ্যান্ড হয়ে গেল। আচ্ছা, যদি তাই হয় তাহলে নাম্বার অফ রিংস কটা হবে বলো দেখি? নাম্বার অফ রিংস তাহলে কত হবে? 4 - 1 মানে 3 হবে, তাই তো? আচ্ছা, লিগ্যান্ডের নামটা বলো দেখি কি হবে? এখানে লিগ্যান্ডের নামটা কি বলো দেখি, ট্রাই করো। সোজা কিন্তু লিগ্যান্ডের নাম, এমন কিচ্ছু শক্ত নয়, একদম সোজা লিগ্যান্ডের নামটা। ভেরি গুড। এটার নাম কি হয়ে যাবে তাহলে আমাদের? ট্রাইইথিলিন টেট্রা। হ্যাঁ, এবারে একটু কারো অসুবিধা হতে পারে যে টেট্রাঅ্যামিন দুটো এ আছে, দুটো এই কি লিখবো? হ্যাঁ, দুটো এই লিখবো। এখানে কিন্তু হবে টেট্রাঅ্যামিন, এই দুটো এই বসবে এখানে, কোনো অসুবিধা নেই। তাহলে শর্ট ফর্মটা কি হবে? ট্রাইইএন, মানে ট্রাইইথিলিন টেট্রামিন, ট্রাইইথিলিন টেট্রামিন, তাই ট্রাইইএন হয়ে গেল। আচ্ছা, এইবারে যদি আমাকে ওই রিং স্ট্রাকচার দেখাতে হয়, তাহলে তোমরা এরকমভাবে এটা টেনে দেখাতে পারো যে এমএনের প্লাস এটা এখানে আসবে, এটা এখানে, এটা এখানে। দেখো আমার কটা রিং তৈরি হয়েছে? 3খানা দেখো রিং তৈরি হবে, 3খানা রিং তৈরি হবে, 3টেই কিন্তু আমার 5 মেম্বার রিং তৈরি হবে। ক্লিয়ার তো? এই অবধি বোঝা গেছে সবার? লাস্ট একটা আমরা দেখাবো, এটা টেট্রাডেন্টেড হয়ে গেছিলো, পেন্টাডেন্টেড একই রকমভাবে ওই রকম বাড়ালে পেন্টাডেন্টেড হয়ে যাবে। লাস্ট একটা দেখাবো, সেটা হচ্ছে হেক্সাডেন্টেড। এইটা আমাদের পরীক্ষায় আসে মাঝে মধ্যে, হেক্সাডেন্টেড লিগ্যান্ড। হেক্সাডেন্টেড লিগ্যান্ডের স্ট্রাকচারটা মনে রাখবে, এইটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে EDTA 4-, এটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। CH2COO-, CH2COO-, CH2COO-। হ্যাঁ, প্রিজারভেটিভ হিসাবে ইউজ হয়, টাইট্রেশনে ইউজ হয়। আচ্ছা, এটা আচ্ছা, এখানে হেক্সাডেন্টেড কীরকমভাবে আসছে? নাইট্রোজেনের লোন পেয়ারটা ডোনেট করতে পারবে, আর এইখানে এই যে 4খানা দেখো COO- আছে, এই 4খানা অ্যাকচুয়ালি অক্সিজেনের থ্রুতে ডোনেট করতে পারবে। এই হিসাবে এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড হিসাবে বিহেভ করছে। আচ্ছা, এটার নাম কি? এটার শর্ট ফর্ম হচ্ছে EDTA 4-। এটা আমরা ওই এতে প্রচুর বেশি পরিমাণে ইউজ করেছি যখন আমরা মানে অনার্সের এতে ছিলাম। টাইট্রেশনে প্রচুর বেশি পরিমাণে ইউজ করা হয়, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনে। আচ্ছা, নামটা কি? নামটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট বলবো না, বলবো কি অ্যাসিটেটো। কেন? কারণ লিগ্যান্ড হিসেবে আছে, তাই নামটা হবে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেটো, TATO আছে লাস্টে, ঠিক আছে? অ্যাসিটেট বলবো না, কারণ এটা যেহেতু লিগ্যান্ড হিসেবে আছে, তাই অ্যাসিটেটো হিসাবে আমরা বলছি। হয়েছে এই অবধি? বাবা, আমার যেন বকে বকে যেন গলা ব্যথা হয়ে যাচ্ছে আজকে। চলো 4 নম্বর হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করিনি, আবার একটু সন্দীপনীকে জিজ্ঞাসা করি। বলো সন্দীপনী, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে কি?
অ্যাম্বিরেন্টেড লিগ্যান্ড মানে কি বলো দেখি? রাইট, ভেরি গুড, একদম একদম। অ্যাম্বিরেন্টেড লিগ্যান্ড মানে কি, এখানে বা দুটোই লিখে দিচ্ছি, জাস্ট মোর দ্যান ওয়ানও লিখবো না, জাস্ট এরমভাবে লিখে দিচ্ছি। টু ডিফারেন্ট ডোনার অ্যাটমস আছে, টু ডিফারেন্ট ডোনার অ্যাটমস আছে, বাট অ্যাট এ টাইম অনলি ওয়ান ডোনার অ্যাটম, ও যেটা বললো ওটাই জাস্ট লিখে দিচ্ছি, বাট অ্যাট এ টাইম অনলি ওয়ান ডোনার অ্যাটম ক্যান ডোনেট। অ্যাট এ টাইম কিন্তু একটা ডোনার অ্যাটমই ডোনেট করতে পারবে, দুটো ডোনার অ্যাটম থাকলেও অ্যাট এ টাইম একটা করতে পারবে। এক্সাম্পল আগে দেখাই, তাহলে বুঝতে পারবে যে অ্যাম্বিরেন্টেড লিগ্যান্ড তাহলে কোনগুলো। দেখো 1 নম্বর এক্সাম্পল, যেরকম মনে করো আমরা বলছি সায়ানো বা সায়ানিডো, যে সিএন মাইনাস, আচ্ছা সিএন মাইনাসটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো আমরা এরকমভাবে লিখতে পারি, সি ট্রিপল বন্ড এন, এটা হচ্ছে মাইনাস আছে, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি পুরোটাই এরকম মেটালে ডোনেট করছে, তাহলে এর নামটা কি হবে? সায়ানিডো, সায়ানিডো। এটা হচ্ছে সিএন হিসাবে আছে, দেখো সিএন হিসাবে আছে, কিন্তু এটাকেই দেখো আমরা এরকমভাবে লিখতে পারি যে এইটা এরকম আছে আর এনসি হিসাবে বিলং করছে, এনসি হিসাবে বিলং করছে, তাহলে এটার নামটা কি হয়ে যাবে? আইসোসায়ানিডো। দেখো তার মানে এখানে আছে অ্যাকচুয়ালি কিন্তু দুটো ডোনার অ্যাটম আছে, কি কার্বনও ডোনার অ্যাটম, নাইট্রোজেনও ডোনার অ্যাটম, কিন্তু অ্যাট এ টাইম কি কার্বন আর নাইট্রোজেন দুটো ডোনেট করতে পারবে না? তাহলে তো বাইডেন্টেড হয়েছে। তো অ্যাট এ টাইম কিন্তু একটাই ডোনেট করবে, আইদার কার্বন অর নাইট্রোজেন। তাহলে যখন নাইট্রোজেন হিসাবে ডোনেট করছে আমরা নাম দেবো আইসোসায়ানিডো, আর যখন কার্বন হিসাবে ডোনেট করছে তখন তাহলে আমার নাম দেবো কি? সায়ানিডো। ক্লিয়ার হয়েছে এই অবধি? এই বুঝতে পেরেছো? আচ্ছা এটা কিন্তু লেখাটা এমন হয়ে গেছে, বুঝতে পারবে তো, এনসি ওটা, হ্যাঁ এনসি। চলো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেকগুলো হয়, জাস্ট যে কটা আমাদের একটু দরকার আছে সেরকম তবু বেশি দরকার নেই। মনে করো একটা হয় ও সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড এস, দেখো ও মাইনাস, অক্সিজেনের থ্রুতে ডোনেট করছে, ঠিক করে লক্ষ্য করো, এটা হচ্ছে অক্সিজেনের থ্রুতে ডোনেট করেছে। এটাকেই যদি আমরা রেজোনেন্স স্ট্রাকচারটাকে উল্টে দিই তাহলে কী হবে? এন ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড ও মাইনাস, তাহলে নাইট্রোজেনের থ্রুতেও ডোনেট করতে পারে এটা, কিন্তু অ্যাট এ টাইম আইদার অক্সিজেন অর নাইট্রোজেন দুটো একসাথে কিন্তু ডোনেট করতে পারবে না। কেন? কারণ তাহলে 4 মেম্বার রিং তৈরি হবে, 4 মেম্বার রিং হাইলি আনস্টেবল, এই জন্য এটা বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে বিহেভ করতে পারবে না, বাট অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে কিন্তু বিহেভ করতে পারবে। আচ্ছা এটার নাম কী হবে তাহলে? এটার নাম হচ্ছে সায়ানেটো, সায়ানেটো। আচ্ছা এটাকে সায়ানেটো এরকমভাবে বলা যায়, অথবা এটাকে বলা যায় সায়ানেটো ও। কেন? কারণ অক্সিজেনের থ্রুতে ডোনেট করেছে। আচ্ছা আর একটা কী হয়, এইটা যেহেতু নাইট্রোজেনের থ্রুতে ডোনেট করেছে তাহলে এটার নাম হবে কি? আইসোসায়ানেটো। এটাকে আইসোসায়ানেটো হিসেবে আমরা বলতে পারি, অথবা বলা যেতে পারে কি সায়ানেটোই নাম দিতে পারি আমরা, ড্যাশ দিয়ে লিখে দেবো এন। কেন? কারণ নাইট্রোজেনের থ্রুতে ডোনেট করেছে। তাহলে তুমি বলতে পারো সায়ানেটো ও অথবা সায়ানেটো এন, অথবা কেউ বলতে পারে সায়ানেটো আর আইসোসায়ানেটো একই জিনিস। এই অবধি ক্লিয়ার হয়েছে তো সবার? 3 নম্বর দেখো, যেরকম ওসিএন দিয়ে করেছিলাম একই জিনিস কি করা যায়? এসসিএন দিয়ে করা যায়, আলাদা তো কিছু নেই। যেটা ওসিএন দিয়ে হয়েছে সেটা এসসিএন দিয়ে হবে, মানে কি থায়োসায়ানেটো হবে, আর কিছু নয়। তাহলে এটার নাম কি হবে? যেটা প্রথম লিখলাম এটার নাম কি হবে? থায়োসায়ানেটো। যেরকম এটাকে থায়োসায়ানেটো লেখা যেতে পারে, অথবা আমরা কি লিখতে পারি? থায়োসায়ানেটো এস। আর এটার নাম তাহলে কী হবে? আইসো থায়োসায়ানেটো। যখনই নাইট্রোজেন আসছে তখন আইসো, আইসো থায়োসায়ানেটো এটা লিখতে পারি। অথবা যদি আমরা শুধু থায়োসায়ানেটো দিয়ে লিখি তাহলে লিখবো থায়োসায়ানেটো ড্যাশ দিয়ে লিখে দেবো এন, মানে নাইট্রোজেনের থ্রুতে লিঙ্ক হয়েছে। হয়েছে এই অবধি ক্লিয়ার? এই অবধি বোঝা গেছে তো? ঠিক আছে। 4 নম্বরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে NO2। NO2টাও অনেক মানে প্রচুর এক্সাম্পলে NO2ই পড়ে।
যদি NO2 মনে করো অক্সিজেনের থ্রু দিয়ে বন্ড করে তাহলে হবে ON ডবল বন্ড, এরকমভাবে আসবে। আর একটা হতে পারে কি নাইট্রোজেনের থ্রু দিয়ে করলো, তাহলে এইটা আসবে, দেখো এরকম আসবে, NO2 মাইনাসটা এরকমভাবে আমরা লিখবো। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে নাইট্রিটো, এটার নাম হয়ে যাবে নাইট্রিটো। অথবা তোমরা লিখতে পারো সেটা হচ্ছে নাইট্রিটো ও, ব্যাস। আর যেটা N দিয়ে আসছে সেটাকে আমরা লিখতে পারি নাইট্রো, অথবা আমরা লিখতে পারি নাইট্রিটো N। আচ্ছা, এবার বলি যে আমি কোনগুলোকে প্রেফার করি। আমি প্রেফার করি হচ্ছে একদম সহজে যেটাকে ডিফারেন্সিয়েট করা যাবে। মানে কি? মানে 1 2 3 4 দেখো আমরা যেটা করবো, একেরটাতে তো কোনো প্রবলেম নেই, একটার নাম মানে সায়ানিডো আর আইসোসায়ানিডো হয়ে গেল। এই দুয়েটাতে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে কি সায়ানেটোটাকেই আমি ধরে নিই। তাহলে যেটা দিয়ে লিঙ্ক করবে সেটা নাম মানে সায়ানেটো ও সায়ানেটো N। যেরকম 3 নম্বরটায় আমি প্রেফার করি থায়োসায়ানেটো S, থায়োসায়ানেটো N। 4 নম্বরটায় আমি প্রেফার করি নাইট্রিটো ও নাইট্রিটো N। কেন? মনে রাখাটা একদম সোজা, আমার একটাই নাম মনে রাখতে হচ্ছে নাইট্রিটো, যেটা দিয়ে লিঙ্ক করবে সেটাকে আমি জুড়ে দেবো। না হলে তুমি নর্মাল করতে পারো, অসুবিধা নেই, যে থায়োসায়ানেটো আইসোথায়োসায়ানেটো, অথবা মনে করো নাইট্রিটো নাইট্রো, এটাও তুমি করতে পারো। বাট আমি বললাম যে যেটা অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে সুবিধা হয় সেই অনুযায়ী। বাকিটা অবশ্যই তোমার ব্যাপার, তুমি যদি চাও তুমি যে কোনো একটা মনে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এইবার যেটা আমরা করবো, এটা তো অ্যাম্বিডেন্টের হয়ে গেল। তাহলে অ্যাম্বিডেন্টের সাথে দেখো বাইডেন্টেটের কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। বাইডেন্টেটেও কিন্তু দুটো ডোনার অ্যাটম আছে, অ্যাম্বিডেন্টেটেও দুটো ডোনার অ্যাটম আছে। বাইডেন্টেটে যে দুটো ডোনার অ্যাটম আছে ওটা কিন্তু অ্যাট এ টাইম দুটো ডোনার অ্যাটমই কিন্তু অ্যাজ ডোনেটিং অ্যাটম হিসাবে পার্টিসিপেট করতে পারছে। বাট যখন অ্যাম্বিডেন্টের আসছে তখন কিন্তু দুটো ডোনার অ্যাটম থাকলেও অনলি একটাই ডোনার অ্যাটম অ্যাট এ টাইম অ্যাজ ডোনেটিং অ্যাটম হিসাবে পার্টিসিপেট করতে পারছে। সেই জন্যে অ্যাম্বিডেন্টেড আর বাইডেন্টের মধ্যে হচ্ছে এটাই পার্থক্য। মানে অ্যাম্বিডেন্টেড হচ্ছে কাজ করছে মনোডেন্টের হিসাবে, কিন্তু আছে দুটো ডোনার অ্যাটম। আর বাইডেন্টেড দুটো ডোনার অ্যাটম আছে এবং দুটো ডোনার অ্যাটমই অ্যাট এ টাইম ডোনেট করছে, তাই বাইডেন্টেড হিসাবে বিহেভ করছে। এটাই হচ্ছে পার্থক্য। এইবার একটা আমরা করব, দ্যাট ইজ ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। বলো ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড মানে কি বলো? সন্দীপনী না, সংযুক্তাকে জিজ্ঞাসা করি। সংযুক্তা, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড মানে কি বলো? এগুলো তোমাদের পড়া হয়ে গেছিল তাই জিজ্ঞাসা করছি। বলো। সন্দীপনী, রাইট। মানে ফ্লেক্সিডেন্টেড মানে কি? মানে হচ্ছে ফ্লেক্সিবল ডেন্টিসিটি, সিম্পল লজিক। মানে হয়ে যাবে আমাদের কি ফ্লেক্সিবল ডেন্টিসিটি। আচ্ছা, ফ্লেক্সিবল ডেন্টিসিটি মানে কি? মানে কি হু ক্যান চেঞ্জ দেয়ার ডেন্টিসিটি। মানে কোনো সময় মনোডেন্টেড, কোনো সময় বাইডেন্টেড, যখন যেটা প্রয়োজনে লাগবে সেই হিসাবে তার ডেন্টিসিটিসে চেঞ্জ করতে পারে। যেরকম মনে করো SO4 2- হতে পারে। আচ্ছা, মনে করো হতে পারে S2O3 2-, এটা হতে পারে। CO3 2- হতে পারে। NO3- হতে পারে। CH3 C-, হতে পারে। এই যে লিগ্যান্ডগুলো আছে এরা মোস্টলি কী হতে পারে? মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবেও বিহেভ করতে পারে, আবার কিছু কিছু কম্পাউন্ডে এরা বাইডেন্টেড হিসেবেও বিহেভ করতে পারে, এক্সেট্রা। আমরা লিখছি ক্যান অ্যাক্ট অ্যাজ monodentate and in some compounds as bidentate ligands. আচ্ছা, যেরকম মনে করো আমি বলছি SO4 2- এর কেসটা। মনে করো SO4 2- দেখতে কিরম? এরকম তো দেখতে। এখন এটা হতে পারে কোনো সময় জাস্ট এইটা ডোনেট করলো মেটাল আয়নকে, তাহলে এখানে কি হচ্ছে? এখন কিন্তু এ মনোডেন্টেড হিসেবে দেখো বিহেভ করেছে, এটাও হতে পারে। আবার মনে করো কোনো সময় এটা হতে পারে যে S ডবল বন্ড আছে, এটা O-, এটা O-, এরকমভাবে ও বিহেভ করছে, তখন কি হয়ে যাবে? এটা বাইডেন্টেড। এবার ডিপেন্ড করছে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেই হিসেবে ও কাজ করছে। এক্সাম্পলটা আগে দেখি এবার, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পল 1 নম্বর হচ্ছে, মনে করো CO
NH3 SO4Cl। এই যে জায়গাটায় আছে এখানে SO4 মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করছে। হিয়ার SO4 acts as monodentate ligand। এইটা কেন? কারণ এখানে আমার যে তোমার অক্সিডেশন স্টেটটা আছে তাকে প্রেফার করার জন্য অ্যাকচুয়ালি ও মনোডেন্টেড হিসেবেই বিহেভ করছে, তাহলে কোবাল্টের যে পসিবল অক্সিডেশন স্টেট আছে সেটা স্টেবল হচ্ছে। আবার দেখো CO EN হোল টু SO4 আর Cl যদি আমরা এইটা দিই, এখানে কিন্তু SO4 acts as bidentate ligand। দেখো বুঝতে পেরেছ? তাই কোনো কোনো জায়গায় ও মনোডেন্টেড হিসেবেও কাজ করতে পারে, কোনো কোনো জায়গায় ও বাইডেন্টেড হিসেবেও কাজ করতে পারে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইখানে এমনভাবে এটা লিখেছি আমি নিজেই বুঝতে পারছি না। SO4 acts as, আমার হাতে লেখা আমিও বুঝতে পারছি না, এত বাজে হয়ে গেছে। ঠিক আছে, চল এর পরেরটা আমরা দেখব যে এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর লিগ্যান্ডের মধ্যে যে বন্ডিংগুলো হচ্ছে, এই বন্ডিংয়ের ওপর বেস করে অ্যাকচুয়ালি আমরা লিগ্যান্ডগুলোকে ক্লাসিফাই করতে পারি। মানে আমরা যে ক্লাসিফিকেশনটা করছি সেটা আমরা লিখব, এইটা লাস্ট ক্লাসিফিকেশন, ঠিক আছে? আর এইটা করে ছেড়ে দেবো। আজকে অনেকটাই হয়েছে মোটামুটি, যে আমি যেটুকু ভেবেছিলাম তার থেকে বেশিই হয়েছে। অন দ্য বেসিস অফ নেচার অফ bonding, on the basis of nature of bonding between central metal ion and ligand আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট, এটা একটুখানি মনে রাখা মানে এমনি নর্মাল বুঝতে পারবে। এক নম্বরটাকে আমরা বলছি নর্মাল অথবা ক্লাসিক্যাল লিগ্যান্ড বলা হয়, নর্মাল অথবা এটাকে বলি আমরা ক্লাসিক্যাল লিগ্যান্ড। আচ্ছা বলো সন্দীপরি, নর্মাল অথবা ক্লাসিক্যাল লিগ্যান্ড কাদেরকে বলা হয়? নর্মাল লিগ্যান্ড বা ক্লাসিক্যাল লিগ্যান্ড কাদেরকে বলা হয়? বলো। দ্য লিগ্যান্ডস যারা কিনা শুধুমাত্র ইলেকট্রন পেয়ার ডোনেট করছে এবং একটা সিগমা কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, এটা। আর নন ক্লাসিক্যাল লিগ্যান্ড কি হয়? যারা হচ্ছে পাই বন্ডকেও আবার অ্যাকসেপ্ট করতে পারে, মানে মেটাল টু লিগ্যান্ড একটা পাই ব্যাক বন্ডিং হতে পারে। তাহলে নর্মাল লিগ্যান্ড হচ্ছে যারা শুধুমাত্র ডোনেট করছে, এরা কিছু অ্যাকসেপ্ট করবে না, এরা শুধু ডোনেট করবে। তাহলে আমরা লিখবো দ্য লিগ্যান্ডস হুইচ ওনলি ডোনেট ইলেকট্রন পেয়ার, হুইচ only donate electron pair to the central metal to form only coordinate sigma bond, এইটা তৈরি করবে। এটা হচ্ছে নর্মাল অথবা ক্লাসিক্যাল লিগ্যান্ড। এক্সাম্পল হিসেবে তো অনেক আছে, এটা তোমরাও জানো। যেরকম মনে করো NH2- হতে পারে, Cl- হতে পারে, OH- হতে পারে, ও বা O2- এটা হতে পারে। এগুলো মনে করো সব ক্লাসিক্যাল লিগ্যান্ডসের মধ্যে পড়ে, ঠিক আছে? মানে এরা কিন্তু শুধুমাত্র কি করছে, সিগমা বন্ড ফর্ম করছে, মানে সিগমা কোঅর্ডিনেট বন্ড, নর্মাল সিগমা বন্ড নয়, সিগমা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে। দু নম্বর যেটা আমরা দেখবো দ্যাট ইজ নন ক্লাসিক্যাল লিগ্যান্ড অথবা পাই অ্যাসিড বা পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড আমরা বলতে পারি। এদেরকে আমরা বলছি কি নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, অথবা আমরা এটাকে বলি পাই অ্যাসিড লিগ্যান্ড, অথবা এটাকে আমরা বলি পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। আচ্ছা, এই লিগ্যান্ডগুলোর মোস্টলি কাজটা কি? মোস্টলি কাজ হচ্ছে কি, লিগ্যান্ডটা অ্যাকচুয়ালি কী করবে, মেটালকে এরকম ডোনেট করছে, দ্যাট ইজ দ্য সিগমা ডোনেশন। আর এইখানে মেটালটা অ্যাকচুয়ালি আবার লিগ্যান্ডকে কী করবে, পাই ব্যাক ডোনেশন করবে। এটা পাই ব্যাক ডোনেশন হবে, আর এটা কি হবে, সিগমা ডোনেশন হবে। সিগমা ডোনেশন যেটা হবে সেটা কিন্তু হবে লিগ্যান্ড টু মেটাল, আর পাই ব্যাক ডোনেশন যেটা হবে কি, সেটা সিগমা ডোনেশন যেটা হচ্ছে সেটা কি লিগ্যান্ড থেকে মেটালের দিকে, আর পাই ব্যাক ডোনেশনটা কিন্তু হবে মেটাল থেকে আমার লিগ্যান্ডের দিকে। এইগুলোকে আমরা বলবো নন ক্লাসিক্যাল লিগ্যান্ড।
যেরকম এক্সাম্পল হিসাবে মনে করো আমরা বলতে পারি CO NO প্লাস CN মাইনাস, এই তিনটে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, CO NO প্লাস CN মাইনাস। এর সাথে আমাদের ওই নর্মাল ফসফরাসের এই কম্পাউন্ডগুলোও হতে পারে, যেরকম R3P। হয়েছে এই অবধি? এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই নন ক্লাসিক্যাল লিগ্যান্ডগুলোকে আমরা দুভাগে ভাগ করছি। লিখতে গিয়ে সিগমা হয়ে গেছে, এটাকে দুভাগে ভাগ করছি। একটাকে বলছি আমরা সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার, মানে সিগমা ডোনেট করবে আর পাই অ্যাকসেপ্ট করবে। আর একটাকে আমরা কি বলছি, পাই ডোনার পাই অ্যাকসেপ্টার, মানে পাই ডোনেট করবে, এরা কিন্তু সিগমা ডোনেট করবে না, পাই ডোনেট করবে, মানে পাই অরবাইটালটা থেকে ডোনেট করবে। তাহলে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার হতে পারে, আর একটা হতে পারে পাই ডোনার পাই অ্যাকসেপ্টার। সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার যেরকম হয় এক্সাম্পল অনুযায়ী আমরা বলতে পারি CO CN মাইনাস NO প্লাস এইগুলো। আর পাই ডোনার পাই অ্যাকসেপ্টার হচ্ছে যে কোনো ডবল বন্ডের যে কম্পাউন্ডগুলো হয় সেইগুলো, যেরকম ফর এক্সাম্পল আমরা বলতে পারি মনে করো এই ইথিলিন, অথবা মনে করো আমরা বলছি এই বেনজিন, অথবা মনে করো আমরা বলছি সাইক্লোপেন্টা ডাইনাইল এই রিং, এইগুলো মানে যাদের মধ্যে হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড আছে, এইগুলোকে আমরা বলি পাই ডোনার পাই অ্যাকসেপ্টার। এই সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার জিনিসটা দেখো কীরকম হচ্ছে। একদম প্রথমে কি হবে, মেটালটা এরকম আছে মনে করো, এদিকে মাইনাস এটা প্লাস, আর তার সাথে মনে করো সিওটাই আমি দেখাচ্ছি, মানে কার্বনিলটা, কার্বনিলের মনে করো এটা আছে আমার, নর্মালি আমরা মাইনাস প্লাস হলো, এটাকে ধরে নিলাম মনে করো প্লাস, আর এখানে মনে করো আমার এরকম ট্রিপল বন্ড ও আছে। তাহলে এখানে কি হবে, এইখানে এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে সিগমা ডোনেশন হলো, দেখো এটা সিগমা ডোনেশন। আচ্ছা, তাহলে পাই ব্যাক ডোনেশনটা কীরকম হবে দেখো, তখন মেটালের ডি অরবাইটাল থেকে পাই ব্যাক ডোনেশন হবে, তাহলে এটা হচ্ছে মেটালের ডি অরবাইটাল। এই যে মেটালের ডি অরবাইটালটা আছে এটা কি হবে, কার্বনিল যেটা আছে কার্বনিলের এইখানে দেখো এই অরবাইটালটা এলো। এবারে মেটালের যে ডি অরবাইটালটা কী হয়, অপোজিট দিকে আমার সেম চার্জ থাকবে, মানে সেম ইলেকট্রন ডেন্সিটি থাকবে, এরকম হয়। আর এখানে কার্বনিলের ক্ষেত্রেও একই জিনিস আসবে, এটা প্লাস এটা মাইনাস যদি হয়, তাহলে এই দিকে আসবে মাইনাস এটা প্লাস। এইবারে দেখো এখানে সিমেট্রিটা ম্যাচ করেছে, এটাকেই বলছি আমরা পাই ব্যাক ডোনেশন। মানে এখন কি করবে, এখন মেটালটা অ্যাকচুয়ালি কার্বনিলের দিকে পাই অরবাইটাল থেকে ইলেকট্রন ডেন্সিটিটাকে ব্যাক করছে। বোঝা গেছে এটা? তাহলে একটাকে আমরা বলছি সিগমা ডোনেশন, যেটা কিনা কার্বনিল থেকে মেটালের দিকে আসবে, আর মেটাল থেকে যেটা কার্বনিলের দিকে তারপরে যাবে দ্যাট উইল বি পাই ব্যাক ডোনেশন। দেখো এই অবধি বোঝা গেছে কিনা, এই অবধি আগে ক্লিয়ার হয়েছে কিনা দেখো, হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল তো এইখানে অনেক হতে পারে, মনে করো ওই এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, এখানে মনে করো এক্সাম্পল ওই MnCO5 বা Mn2CO10 এটা হতে পারে, Fe3CO12 এগুলো হচ্ছে এর এক্সাম্পল, ঠিক আছে, যেখানে হচ্ছে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার হিসাবে এরা বিহেভ করছে। আচ্ছা, পাই ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড তো এইরকম, তাহলে পাই ডোনার পাই অ্যাকসেপ্টারের ক্ষেত্রে তাহলে কীরকমভাবে জিনিসটা হচ্ছে, লিখে নাও তারপর বলছি। হয়েছে? আচ্ছা আচ্ছা, পাই ডোনার পাই অ্যাকসেপ্টারটা কীরকম হচ্ছে, একই লজিক, কিচ্ছু আলাদা নয়, শুধুমাত্র কি হবে, এখানে কার্বন কার্বনের মধ্যে কি থাকছে, পাই বন্ড আছে, দেখো CH2 নিয়েছি, তাহলে এইখানে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি একদিকে প্লাস একদিকে মাইনাস, তাহলে এখন একে ডোনেট করবে, তাহলে এটা কি হয়ে গেল, পাই ডোনার। কেন, কারণ পাই বন্ডটা থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে, বন্ডটা কিন্তু সিগমা হচ্ছে, বন্ডটা পাই নয়, কিন্তু পাই অরবাইটাল থেকে, বা বলতে পারো যে পাই স্টার অরবাইটাল থেকে ইলেকট্রন ডেন্সিটিটা যাচ্ছে, এই জন্য এটাকে বলছি পাই ডোনার। পাই ডোনার মানে এরকম একবারও ভেবো না যে বন্ডটা পাই হচ্ছে, বন্ড তো সিগমাই হবে, ফার্স্ট বন্ড মানে সিগমা হবে। আর এর পরের স্টেপটা কী হবে, তাহলে এর পরের স্টেপটা হচ্ছে একই রকম যেটা ওখানে দেখিয়েছি, একই লজিক, মাইনাস মাইনাস প্লাস প্লাস, এখানে যদি আমি কার্বন এরকম রাখি তাহলে এটা আমার হবে প্লাস মাইনাস, এটা হবে মাইনাস প্লাস,
ব্যাস, তাহলে আমার কি আসবে, এইটা এদিকে এটা এদিকে, এটা হচ্ছে পাই ব্যাক ডোনেশন, পাই ব্যাক ডোনেশন হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল কি, পাই ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টার। দেখো বুঝতে পেরেছো এইটা? এটা কি বোঝা গেছে এই অবধি? আচ্ছা, এইখানে একটা জিনিস শুধু লাস্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সাম্পল। দেখো এক্সাম্পল কীরকম হতে পারে, মনে করো ফর এক্সাম্পল দুটো এরকম বেঞ্জিন রিং আছে, এই দুটো বেঞ্জিন রিংয়ের মাঝখানে এরকম ক্রোমিয়াম আছে। দেখো এইখানে কি হবে, পাই ডোনার পাই অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে। কেন? কারণ আমার এখানে বেঞ্জিন রিংটা আছে। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল মনে করো একটা দিতে পারি আমরা, Fe C5H5 এটাকে কি বলা হয়, ফেরোসিন। এটা হচ্ছে ফেরোসিন, FeRROCENE। এটাতেও দেখো পাই ডোনার পাই অ্যাকসেপ্টার আসবে, কারণ C5H5 ইউনিটটা আছে। বলেছি না, কার্বন ডবল বন্ড কার্বন যেখানে থাকবে সেখানেই হবে। আচ্ছা, আর একটা হতে পারে মনে করো KPTCl3, এটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2। এটাকে বলা হয় জাইসেস সল্ট, ZEISE', জাইসেস সল্ট। এখানেও অ্যাকচুয়ালি এই রকম জিনিস আছে। কেন? কারণ এটাকে যদি আঁকো তাহলে দেখো বুঝতে পারবে, প্ল্যাটিনামের 3 দিকে 3টে ক্লোরিন আছে, আর একদিকে দেখো এই রকম আছে CH2 ডবল বন্ড CH2। দেখো এখানে কি হবে, এখানে পাই ডোনার পাই অ্যাকসেপ্টার হিসেবে এটা কাজ করবে। দেখো বোঝা গেছে কি এটা? হয়েছে? আজকে আমরা এই অবধিই করবো। পরের দিন আমরা যেটা শুরু করব এখান থেকে, দ্যাট ইজ IUPAC নোমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। IUPAC নোমেনক্লেচার স্টার্ট করে ওয়ার্নার্স থিওরিও আমরা করব। IUPAC নোমেনক্লেচার ওয়ার্নার্স থিওরি করে ভ্যালেন্স বন্ড থিওরি করব। ভ্যালেন্স বন্ড থিওরি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পার্ট, একদম ইজি, কিচ্ছু নেই, খুব ইজি পার্ট। আচ্ছা, ভ্যালেন্স বন্ড থিওরিটা পরের দিন কমপ্লিট করে দেবো। এই অবধি আমরা করব ক্রিস্টাল ফিল্ড থিওরি, মানে CFTর যেটা মেন পার্টটা দেখবো। CFTটা যদি পরের দিন শুরু হয় তো ঠিক আছে, যদি শুরু না হয় তাহলে সেটা তার পরের দিন শুরু করব। বাট VBT মানে পরের দিন কিন্তু কমপ্লিট হবেই। আর একটা এক্সট্রা ক্লাস তো আমি দেবো, সেটা বলেও দিয়েছি, এক্সট্রা ক্লাসটা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবধি রইলো। যদি কারোর কোথাও অসুবিধা থাকে তাহলে বলো। এই যে লাস্ট পার্টটুকু আমি বলেছি না, সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার আর পাই ডোনার পাই অ্যাকসেপ্টার, এটা একটুখানি কিন্তু অ্যাডভান্সে। এটা তোমাদের বোর্ডের এতে না, মানে কোশ্চেনটা আসবে বলে আমার অতটা মনে হয় না এতটা শক্ত দেবে। বাট মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড লিগ্যান্ড এগুলো কিন্তু আসবেই, মাস্ট, এগুলো সব আছে পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে এই অবধি রইল। বেরিয়ে যাবো, তোমাদের বলো কারো যদি কিছু অসুবিধা থাকে। সংযুক্ত বুঝতে পেরেছো? ঠিক আছে, পড়ো ভালো করে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডে নাম্বার কিন্তু পুরো একদম ফুল মার্কস আসে, এখান থেকে নাম্বার কাটে না, মানে একদম ফুল মার্কস পাওয়া যায় যদি চাই, ভালোভাবে পাওয়া যায়। আর এটা কিন্তু মনে রেখো, সিগমা ডোনেশন পাই ব্যাক ডোনেশন মানে সিগমা ডোনার অরবাইটাল থেকে ডোনেট করছে, আর পাই অ্যাকসেপ্টার অরবাইটালে অ্যাকসেপ্ট করছে, তাই নামটা হচ্ছে সিগমা ডোনেশন পাই ব্যাক ডোনেশন। আর পাই ডোনেশন পাই ব্যাক ডোনেশন নামটা, বা পাই ডোনার পাই ব্যাক ডোনার নামটা কেন? কারণ পাই অরবাইটাল থেকে ডোনেট করছে এবং পাই স্টার অরবাইটালে অ্যাকসেপ্ট করছে, তাই কিন্তু নামটা। তাই এটা যেন বুঝতে অসুবিধা না হয়, মানে এখানে নাম পাই ডোনার, এই নামটা কিন্তু হচ্ছে কেন, কারণ ডোনেট ফ্রম পাই অরবাইটাল। আর এটা কি হচ্ছে, অ্যাকসেপ্ট ইন পাই স্টার অরবাইটাল। আর এখানে কি হচ্ছে, সিগমা ডোনেশন মানে কি, এটা হচ্ছে ডোনেট ফ্রম সিগমা অরবাইটাল। আর পাই ব্যাক ডোনেশন মানে কি, মানে হচ্ছে অ্যাকসেপ্ট ইন পাই স্টার অরবাইটাল। এই জন্য হচ্ছে নামটা পাই ডোনেশন, সরি পাই ডোনেশন মানে যে পাই বন্ড তৈরি করবে তা নয়, তৈরি করবে সিগমা বন্ডই। এখানে কিন্তু যে বন্ডটা তৈরি হবে দ্যাট ইজ সিগমা, আর এখানে যে বন্ডটা তৈরি হবে দ্যাট উইল বি পাই। এটা অলওয়েজ একই জিনিসই হবে, কারণ ফার্স্ট বন্ড যেটা ও দিচ্ছে সেটা হচ্ছে সিগমা, আর তারপরে যেটা নিচ্ছে সেটা পাই। আর ফার্স্ট বন্ড এখানেও যেটা দিচ্ছে সেটা সিগমা, যেটা নিচ্ছে সেটা কিন্তু পাই। কিন্তু ডোনেশনটা টাইপ হচ্ছে সিগমা ডোনেশন, কারণ ওটা সিগমা বন্ডিং অরবাইটাল থেকে, সরি সিগমা অরবাইটাল থেকে বা সিগমা মলিকুলার অরবাইটাল থেকে ডোনেট করছে, আর ওটা পাই স্টার অরবাইটালে অ্যাকসেপ্ট করছে।
আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন কার্বন কার্বন ডবল বন্ড থাকবে ও হচ্ছে পাই অরবাইটাল থেকে ডোনেট করছে আর পাই স্টার অরবাইটালেই অ্যাকসেপ্ট করছে, তাই নামটা হচ্ছে পাই ডোনার পাই অ্যাকসেপ্টার। কিন্তু পাই বন্ডই যে দুটো ফর্ম করবে তা নয়, অলওয়েজ একটা সিগমা হবে যেটা প্রথম ডোনেট করছে, অ্যাকসেপ্ট করছে যখন ব্যাক মানে দ্বিতীয় বন্ডটা হচ্ছে, তখন অবশ্যই ওটা পাই বন্ড ফর্ম করবে। দেখো বোঝা গেছে তো এই অবধি? ঠিক আছে। আর রোজলিনা বুঝতে পেরেছো সব? এখন তো মনে হচ্ছে এনার্জি কমে গেছে, মানে আর নেই জানো এনার্জি। ঠিক আছে, পড়ে নিও এটা। আর আমি বাড়ি যাব, বাড়ি যাওয়ার পর ওই সামনের মানে যে উইকটাতে, মানে সামনের উইকে বলছি, সামনের উইকে তোমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ডসটা পড়াবো আর একটা এক্সট্রা ক্লাসও দেবো। আর পরীক্ষাটা বলছি ডি আর এ ব্লক এলিমেন্টসের একটা পরীক্ষা নেবো, সেটা তারপরের উইকে, ওই জন্য আগে থেকে বলে রাখলাম তোমরা একটু প্রিপারেশান নিয়ে রেখো। ডি আর এ ব্লক এলিমেন্টসের একটা আলাদা পরীক্ষা নেবো। বলো বলো। হ্যাঁ, কি নোটটা বলো তো, ওই যেটা ওই অ্যাপে দিয়েছিলাম ওইটাই? ওইটা কি এমনি এমনি দিয়ে দিতে বলেছিলে কি? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ওটা। ঠিক আছে চলো, গুড নাইট। দিয়ে দিচ্ছি মানে আমি একটা কাজ করছি, অ্যাপ থেকে যদি ডাউনলোড করা যায় দেখছি, না হলে আমি তোমাদের এমনি গ্রুপে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো, গুড নাইট। সন্দীপনী বেরিয়ে গেছে। ঠিক আছে।